তোমরা একটা সিনেমা যখন দেখছো সেই সিনেমা কোন অ্যাসপেক্টে তোমরা রিভিউ করো, মানে কি কি দেখে কি অনুযায়ী রিভিউ করো? মানে তিনজনকেই আর কি, তুমি শুরু করো। সব থেকে প্রথমে না, আমি ওইভাবে প্রথমে ব্রেকডাউন করে দেখি না, ঠিক আছে? আমি দেখি যে দর্শক হিসেবে আমি একদম ওপেন মাইন্ডে দেখতে যাই, ঠিক আছে? যদি না ট্রেলার ধরো একদম জঘন্য হলো, যে বুঝতে পারছি, তখন আর কি একটা বায়াসনেস অটোমেটিক। রিসেন্ট কোন ট্রেলারটা তোমার বাংলা সিনেমা জঘন্য লেগেছে? না, সেটা আমি বলতে পারবো তো না, তো এবার আমি যাই আর কি ওপেন মাইন্ডে। এবার গিয়ে এবার আমি এটা প্রথমে দেখার চেষ্টা করি যে আমাকে মানে কানেক্ট করছে কিনা ছবিটা। মানে সেটা যে কোনো ইমোশন হতে পারে, সেটা কমেডি হতে পারে, সেটা খুব মানে দুঃখের একটা ছবি হতে পারে, ট্র্যাজেডি, অ্যাকশন হতে পারে, থ্রিল হতে পারে, সাসপেন্স হতে পারে, হরর হতে পারে। তো আমাকে এঙ্গেজ করতে পারছে কিনা। এবার যখন পুরো ওভারঅল আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো, আমার মজা লাগলো দেখে, তখন আমি বেরিয়ে অ্যানালিসিস করবার চেষ্টা করি, বা অ্যাকচুয়ালি না, এটা সাবকনশিয়াসলি এখন অ্যানালিসিসটা মাথার পিছনে হতে থাকে যে কী হচ্ছে, কেন হচ্ছে, কী ব্যাপার। তো মোটামুটি যখন বেরিয়ে তারপরে বাড়ি আসি, হল থেকে বাড়ি আসি, তখন ওইটার মধ্যে আমি নোট করি না, কোনো পয়েন্টার কিছু লিখি না আমি, তখন ওটা আমার মাথার মধ্যে চলতে গেছে, এটা করলো, এটা করলো, এটা করলো, কী হলো। তো তখন এসে আমি খুব ইমপ্রম্পটু করি আর কি, আমি কোনো স্ক্রিপ্ট লিখি না, কিছু লিখি না। ইভেন আমি যখন ফিল্ম কোম্পানি এনেও করতাম, আমি জাস্ট পয়েন্টার্সগুলো লিখে নিতাম, যেহেতু বম্বেতে পাঠাতে হবে বলে এডিটের জন্য, নাহলে আমি কোনো স্ক্রিপ্ট লিখি না আর কি, কোনো দিনও লিখিনি। তো আমি যেটা তখন ফিল করি যে এক্সপিরিয়েন্সটা আমাকে দিতে পারে, আমি সেটাই তারপরে ইমপ্রম্পটু বলার চেষ্টা করি আর কি। তো এটাই প্রসেস থাকে। এবার ধরো কোনো ছবির মধ্যে কিছুই ভাল লাগছে না, এঙ্গেজই করতে পারছে না, ডিসকানেক্টেড ফিল করছি, ডিসজয়েন্টেড ফিল, তো তখন যে আচ্ছা চলো এটার মধ্যে কি, অ্যাটলিস্ট এটার মধ্যে কি ভালো আছে, যে অ্যাটলিস্ট কিছু তো ভালো হবে, তখন আর কি ইন্ডিভিজুয়াল কোনো ডিপার্টমেন্টের দিকে নজর যেতে শুরু করে। বাট আমার এটা মনে হয় যে যদি তুমি খুব এঙ্গেজ হয়ে যাও ছবির মধ্যে, তখন মানে সেই মোমেন্টে তুমি বুঝতে পারছো না যে এক্স্যাক্টলি কোন জিনিসটা তোমাকে বেশি এঙ্গেজ করছে। সাউন্ড ডিজাইনিংটা, মানে ধরো হররের যদি এক্সাম্পল দিই, যে সাউন্ড ডিজাইনটা বেশি এঙ্গেজ করছে, নাকি ভিজুয়ালটা বেশি এঙ্গেজ করছে, নাকি কনসেপ্টটা, নাকি অভিনেতার পারফরমেন্সটা, কোনটা? তো সেটাই আর কি। তো যখন এঙ্গেজ হয়ে যাও তখন কি মানে ধরো রিভিউ করতে কি অসুবিধা হয়? কারণ তুমি তো প্রপারলি এঙ্গেজ হয়ে যাচ্ছ ব্যাপারটায়, যে কোন অ্যাসপেক্টগুলো ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, মানে তখন তো স্বাভাবিক প্রত্যেকটা অ্যাসপেক্টই ভালো হচ্ছে যখন এঙ্গেজ হয়ে যাচ্ছ। তাও ধরো আমি যদি বলি যে মিউজিকটা কোথাও একটু কমজোরি লাগছে, এটা কি ফিল হয় তখন যখন প্রপার এঙ্গেজ হও? এই যে আমি তোকে বললাম না যে বাড়ি ফেরার যে সময়টা, তখন আমার মাথায় আমি ভাবতে ভাবতে আসছি, অ্যানালিসিস করছি। আমি তোকে একটা বেস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি একটা ছবি দেখতে গেছিলাম, লিও, খুব পপুলার ছবি, লোকেশ কানাগরাজের ছবি, বিজয়ের ছবি। তোরা নবীনাতে দেখতে গেছি, পুরো হল হাউসফুল, ঠিক আছে, আর পুরো 100% ইয়াং অডিয়েন্স, কোনো বয়স্ক অডিয়েন্স নেই, কেউ নেই। আর তারা প্রত্যেকে লোকেশ কানাগরাজের ফ্যান, এলসিউর ফ্যান, তারা এসছে। তাদের মধ্যে 90% আমাকে চেনে, কথাবার্তা বলছি, গেছি ব্যালকনিতে বসেছি, প্রত্যেকটা সিনে চিৎকার করছে লোকে। সো দ্য হল ওয়াজ লাইক আ স্টেডিয়াম, ঠিক আছে। ওরকম আমি লিওর মতো এক্সপিরিয়েন্স আমি অন্য কোনো ছবিতে, মানে ধরো আমি চেন্নাইতে যে ছবিগুলো দেখেছিলাম ওখানে আমি দেখেছি, বাট আমি বলছি ইভেন জাওয়ানেও আমি ওই এক্সপিরিয়েন্সটা পাইনি। বিকজ জাওয়ান আমি একটু মানে এতে দেখেছিলাম, মাল্টিপ্লেক্সে দেখেছিলাম, সিঙ্গেল স্ক্রিনে হয়তো দেখলে পেতাম। তো লিওতে আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল। তো লিওতে হলে যখন বসে আছি, দারুণ লাগছে, পুরো ছবিটাই দারুণ লেগেছে। বাট আমি যখন বেরিয়ে বাড়ি আসছি মেট্রো করে, তখন আমি অ্যানালিসিস মানে মাথার মধ্যে যখন ভাবছি, তখন আমার মনে হচ্ছে না সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা দুর্বল। যে ব্যাক স্টোরিটা দেখিয়েছে বিজয়ের, ওটা কোথাও গিয়ে না ওখানে যে বোন আর ভাইয়ের মধ্যে ইমোশনাল রিজনেন্সটা দরকার ছিল, ওটা নেই, ওটা মিসিং আছে। ওই মোমেন্টে হয়তো আমার মাইন্ড সাবকনশিয়াসলি রেজিস্টার করে নিয়েছে, বাট তখন ওই যে অ্যাম্বিয়েন্সটার জন্য, যেহেতু সিনেমাতে একটা কমিউনিটি ভিউইং ব্যাপার, তো তখন আমি হয়তো রেজিস্টার করছে না, মজাই লাগছে যেহেতু সবাই চাইছে, এবং ওদের যেহেতু ভিজুয়াল প্রেজেন্টেশনটাও খুব ভালো। এই যে ফ্ল্যাশব্যাকের কথাটা বললাম, লিওতে মনে করো ওখানে বোনের সাথে যখন সিনটা হচ্ছে, সেখানে একটা ড্রোনের পুরো ওয়ান টেক সিকোয়েন্স আছে, ড্রোন উড়ছে একটা বাজ পাখির নজরে, তো সেগুলো দেখতে খুব ভালো লাগছিলো। তো সেটা প্রেজেন্টেশনটা যে ভালো, সেটা আমাকে এঙ্গেজ করে রাখছিল। বাট আমার ব্যাক অফ দ্য মাইন্ডে মেট্রোতে যখন বাড়ি পৌঁছালাম, তখন আর কি ওটা চলছে যে না, সেইটা একটা প্রবলেম হয়েছে। তাই জন্য আমার মনে হয় যে সাগর নীল লিওর 100% পজিটিভ রিভিউ দিয়েছে, যে ছবিটার মধ্যে কিছুই না আমার নেগেটিভ লাগেনি। তারপরে আমার যখন রাতে কথা হচ্ছে, তখন আমি বলছি, তখন সাগর নীল আমাকে বলছে যে হ্যাঁ এইটা তো তুমি ঠিক বলেছো, কিন্তু আমি কিন্তু মানে পজিটিভগুলো যেগুলো বলেছিলাম আমার হলে মজা লেগেছিলো, বাট তারপরে কিন্তু আমি ওই ফ্ল্যাশব্যাকের ব্যাপারটাও অ্যাড্রেস করেছিলাম রিভিউর মধ্যে। আর আমার মনে হয়েছিল যে জোর করে বিক্রমের সাথে কানেক্ট করা হয়েছে, এরকম কিছু জিনিস মনে হয়েছিল, সেটা আমি রিভিউর মধ্যেই বলেছিলাম। কিন্তু ওটা কিন্তু আফটার থট, মানে হল থেকে বেরিয়ে আসার পরে। আর হলের মধ্যে যে জিনিসটা মজা দিয়েছে সেটাও মেনশন করেছি। তো ওইভাবেই হয় আর কি। এটা না খুব ডিফিকাল্ট বলা তোমার প্রশ্নটা, কারণ হচ্ছে ধরে নাও একজন স্যার, সে যখন খাতা দেখে তখন তার মুড কীরকম আছে এটা নিয়ে আমরা প্রচুর ছাত্ররা মজা করি, যে ও দেয়নি, সে দেয়নি, এরকম ধরনের বিভিন্ন মজার কথা বলি। তো ও আজকে খালি দেয়নি, হর্নি ছবি এসবই চলে আসছিস কেন ভাই? তো ব্যাপার হচ্ছে যে
সেরকমই ব্যাপার যে তোমার ওই পার্টিকুলার ডেতে মুড কীরকম আছে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যদি তোমার মুড থাকে যে একটা তুমি তোমার লাইফে একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে মেবি একটা ইমোশনাল ছবি তোমাকে অনেক বেশি হিট করবে, তখন সেই ছবিটা হয়তো একটা গুড ছবি, জাস্ট একটা গুড ফিল্ম, কিন্তু সেটা তোমার এক্সট্রাঅর্ডিনারি লেগে যাচ্ছে। এটাও কিন্তু অনেক ক্ষেত্রে হয়। অরিত্র যা যা বললো তার বাইরে আমি বলছি। এবার ধরো যেরকম লিওর কথা অরিত্র বললো, আমার 100% পজিটিভ রিভিউ। ধরে না ওই পার্টিকুলার ডেতে আমার এরকম মনে হয়েছে যে বাড়ি ফেরার পথে যে অ্যানালিসিসটার কথা যেটা একটা নিজের মধ্যে একটা চলে, সেটা অরিত্রদের যেরকম চলে আমারও চলে। এবার সেটাকে আমি কোনো দিন নিজের মধ্যে ঢুকতে দিই, আবার কোনো দিন দিই না। কোন দিন দেবো না আর কোন দিন দেবো সেটা আমি নিজেও জানি না। যে হলে বসে আমার যে ওই মোমেন্টে যে রিয়াকশানটা, আমি সেটাই কি মানে কি ওপরে উঠে যাবে রিভিউতে, মানে সেটাই কি প্রাধান্য পাবে। আর আমি বেরোনোর পরে যেটা ফিল করছি যে না ছবিটার মধ্যে অনেকগুলো ফ্লস ছিল যেটা আমি হলে বসে ওই এনভায়রনমেন্টে ফিল করিনি। এটা খুব বলা ডিফিকাল্ট যে কোনটা অ্যাকচুয়ালি বা কোন সিনেমার ক্ষেত্রেই অ্যাকচুয়ালি এটা হবে। কারণ ও যে কথাটা বলছে আমি ওকে একটু কাটছি, কারণ আমি এখানেই বলছি আমি অরিত্র একসাথে হলে দেখেছিলাম, মানে আমরা একসাথে বসিনি, আমি হলে ছিলাম, ব্যাক টু ব্যাক দুটো ছবি আমরা একই হলে দেখেছি। ও ব্যালকনিতে ছিল। আমি কিন্তু বেরিয়েই বলেছিলাম ছবিটা আমি সাগরনীলকে মেসেজ করেছিলাম ছবিটা আমার খুব ভালো লাগেনি লিও। এবার প্রত্যেকটা মানে আমার কিন্তু লিওর যে ব্যাক স্টোরির পোর্শন ওটা কিন্তু প্রথমেই খারাপ লেগে গেছে। এবার ওর ক্ষেত্রে ওটা তখন ওয়ার্ক করেনি, কিন্তু ওর কিন্তু লিও মানে তখন অডিয়েন্স হিসেবে দেখে খুব মজা পেয়েছে, কিন্তু আমি কিন্তু ওই মজাটা পাইনি। আমার ছবিটা খুব ভালো লেগেছে, বাট আমার কখনোই বিক্রমের লেভেলে বা কাইথির লেভেলে লিও মনে হয়নি। ইভেন ছবির যখন সেকেন্ড হাফে এতটা বড় চাঙ্ক রয়েছে, ওই চাঙ্কটা কিন্তু আমার সমস্যা হয়েছে। ও তখন লিও দেখেনি সাগরনীল, আমি কিন্তু ওকে বলে দিয়েছি যে ভাই এটা আমার ভালো লাগেনি, তা সত্ত্বেও কিন্তু ওর জন্য সেটা মানে 100% ওয়ার্ক করেছে। এবার বিষয়টা হচ্ছে আমরা তিনজন ইন্ডিভিজুয়াল, একটা ছবি তুমি দেখালে, এবার তিনজনেরই যে ছবিটা দেখে একই রকম ফিডব্যাক হবে এটার কোনো মানে নেই। হ্যাঁ মানে এটা রিসেন্টলি রেট্রো সুরিয়ার যে আমি রেট্রো বলে ছবিটা, আমি অরিত্রদাকে বলে দিয়েছি, যে রূপমদাকেও বলেছিলাম যে কারণ কার্তিক সুব্রাজির ছবি, সব ছবি নিয়ে আমাদের মধ্যে আলোচনা এরকম ব্যাপার নয়। ভালো ডিরেক্টরদের সিনেমা হলে সেটা নিয়ে একটা আলোচনা হয় যে সিনেমাটা কি হলো, আর জিগার ঠান্ডা ডবল এক্সের মতো হলো কি। আমি অরিত্রদাকে বললাম যে অরিত্রদা অতটা এক্সপেকটেশনই যেও না। এবার অরিত্রদার পরের দিন গিয়ে দারুণ লেগে গেছে ছবিটা, আমার মোটামুটি লেগেছে, ওর খারাপ লেগেছে, কিন্তু আমার ছবিটা খারাপ লেগেছে। আমার আবার মোটামুটি তিনজনের তো তিন রকম রিয়াকশন হলো। এবার তাই জন্যই আমি যদি আমার দিকটা বলি যে ছবি দেখা কীভাবে ডিপেন্ড করে, ওর একটা পারসেপশন রয়েছে, ছবি দেখা হলো ও বাড়ি আসতে ভাবছে। এবার আমরা যেহেতু ছবি দেখার পরেই তো ভিডিও করছি না, মানে খুব কম সময় হয় ছবি দেখার সঙ্গে সঙ্গে আমরা হলে দাঁড়িয়ে ভিডিও করেছি, খুব কম হয়, রেয়ার, মানে একদম রেয়ার অফ রেয়ার কেস, হয়ই না বলতে গেলে। এবার যেখানে আমরা ছবি দেখি বাড়ি ফিরে আমরা ভেবে ভিডিও শ্যুট করার আগে আমাদের মোটামুটি পজিটিভ নেগেটিভ পয়েন্টটা ক্লিয়ার হয়ে যায়, একদম আমাদের কাছে ক্লিয়ার থাকে সেটা যে কী বলবো আর কী বলবো না। এবার বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার করা, তুমি ছবি দেখে বাড়ি আসছো, তুমি ছবি যাই বলছো না কেন, অডিয়েন্স আমরা রিভিউ করি আজকে পজিটিভ বলি, এটা স্ক্রিপ্ট ভালো হয়নি, এটাই ওই অনেক পরে, সবার আগে আমি একজন অডিয়েন্স, ও একজন অডিয়েন্স, তুমিও একজন অডিয়েন্স। এবার বিষয়টা কি, আজকে ধরো অরিত্র সিনেমা দেখতে দেখতে প্রো হয়ে গেছে, আমি সাগরনীল সিনেমা দেখতে দেখতে আমাদের একটা টেস্ট তৈরি হয়ে গেছে, আমরা বুঝে যাচ্ছি যে এখানে স্ক্রিন প্লেতে সেকেন্ড হাফে ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়নি। এই টার্মটা হয়তো তুমি জানো না, এই টার্মটা হয়তো অডিয়েন্স জানছে না, কিন্তু অডিয়েন্স আবার জানতেও পারে, আমাদের থেকে বেশিও জানতে পারে। আমরা হয়তো বলছি যে এইখানটায় যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা রয়েছে এটার প্রচুর ব্যবহার করা হয়েছে। তুমি যে কোনো ক্রিস্টোফার নোলানের ছবি দেখবে, ক্লাইম্যাক্সের 20 মিনিট আগে থেকে ডায়লগস কম হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড স্কোর বেড়ে যায়, যাতে অডিয়েন্স অ্যাট্রাক্ট থাকে পুরো একদম শেষ অবধি, এবং যাতে ওখানে চোখের পলক না ফেলতে পারে। তো এটা আমরা যখন দেখছি গিয়ে একটা ছবি, তখন ভাবছি না এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বেশি হয়ে গেছে, দরকার ছিল না এটার। আমরা ছবি দেখতে সেটা বুঝতে পেরে যাচ্ছি, আমাদের এত ছবি দেখছি, আমাদের ওটা কোথাও একটা গিয়ে এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি। ফলে এগুলো সব না টার্মস, কিন্তু সবার আগে একজন অডিয়েন্স, সেই ছবিটা আমি দেখছি, ভালো লাগছে তো ভালো, খারাপ লাগছে তো খারাপ, মোটামুটি লাগছে তো মোটামুটি, আরও কি ভালো হতে পারতো একজন ডিরেক্টরের পরপর 20টা কাজ দেখলে বলা যায়, সেটা সেদিক থেকে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তুমি যখন আজকে হিস্ট্রির প্রফেসর হবে, তুমি যখন আজকে হিস্ট্রি পড়াবে, তুমি তো হিস্ট্রিতে প্রো হবেই। তুমি পডকাস্ট করছো, তুমি তো প্রো হয়ে যাবে, তুমি তো জানো যে এই টাইমটা রূপম ঘেটে গেছে, অরিত্র ঘেটে গেছে, এখানে একটা গুগলি দিয়ে দিই, এখান থেকে আমার একটা ট্যাগ লাইন আসবে, এখান থেকে থাম্বনেলটা তৈরি করা যাবে, লেখাটা যাবে, ওটা তুমিও বোঝো। একটা জিনিস কি বলতো, হয়তো যে ধরো মানে অনেক অডিয়েন্স আছে যারা রেগুলারলি সিনেমা দেখে, হয়তো ভিডিও বানাচ্ছে না বা হয়তো লিখছে না, ফেসবুকে পেজ চালাচ্ছে না, বাট তারাও কিন্তু এগুলো জানে, তারাও এগুলো বোঝে। অনেকে হয়তো ধরো ব্রেকডাউন করে বলতে পারছে না, অনেকে হয়তো আর্টিকুলেশন পাওয়ার অত ভালো হয় না, কিন্তু সাবকনসিয়াসলি ওকেও ওইটাই এফেক্ট করেছে। হয়তো ও তখন তোমাকে মানে গুছিয়ে বলতে পারছে না, বাট ওটাই এফেক্ট করছে। ও বলে হ্যাঁ জানিস তো সেকেন্ড হাফটা কিছু একটা প্রবলেম ছিল, সমস্যা ছিল, ঠিক জমেনি বা কিছু, ভালো লাগছে না এরকম বলে, এই জায়গাটা বোরিং লাগছে। আর একটা কথা কি জানো তো,
যদি তোমার স্ট্যান্ড পয়েন্ট না থাকে, যদি তোমার পারসেপশন ক্লিয়ার না থাকে, তুমি রিভিউয়ার হয়েও না, বা এটা রিভিউয়ার নয়। কারণ কি, ওকে তো বলে দিয়েছে আগে ছবিটা ভালো লাগেনি, হিসাব মতো কি ওর মাইন্ডসেটে এমন হয়ে যাওয়া উচিত ছবিটা ভালো না, ভালো হলেও আমার ভালো লাগছে না, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত তো, কিন্তু এটা হচ্ছে না। আমি যখন ওকে বলছি বেরিয়ে যে এই লিওর এই সেকেন্ড হাফের জায়গাটা না কেমনটা লাগলো, ওর ক্ষেত্রে কী হবে, ওর তো লিও হেভি লাগছে, বা ওকে যখন আমরা বলে দিচ্ছি যে লিওর এই জায়গাটা ভালো লাগেনি, ওর রিয়াকশানটা কী হওয়া উচিত, কিন্তু রিয়াকশানটা হচ্ছে কি, বহু সময় অডিয়েন্স ধরো বলছে যে এখানে যেহেতু আমাদের তিনজনের চ্যানেল ফলো করে, যে রূপম, অরিত্র, সাগরনী তিনজনের রিভিউটা মিলে যাচ্ছে, কিন্তু এটা দেখছে না যে চারটের মধ্যে যদি দুটো মেলে আর দুটোতে কীরকমভাবে ডিফার করছে। রেট্রোটা আমি সব থেকে বিগেস্ট এক্সাম্পল দিলাম রিসেন্টলির মধ্যে। না অ্যাকচুয়ালি কী বলতো, আরও অনেক বিষয় রয়েছে, মানে অডিয়েন্সের বিষয়টা কি আমার মনে হয়, ধরে নাও একদম একজন এমন দর্শক যে রিভিউ বলে কিছু এক্সিস্ট করে এটাই হয়তো জানে না, এরকম দর্শকও ডেফিনেটলি রয়েছে যে ইউটিউব ছেড়ে তো পেপারের রিভিউ কিছুই জানে না। এবার সেই সমস্ত দর্শকরা না বুঝতে পারে যে ছবির মধ্যে সোলটা আছে কি নেই। এটা আমার মনে হয় যে রিভিউ করার মানে এক লাইনে যদি বলতে হয় যে ছবির মধ্যে সোল আছে কি নেই, এটা আমি দেখি। এবার সোলটা কি, সোলটা হচ্ছে পরিচালক যেটা বানাতে চেয়েছে সেটা কত কাছাকাছি পৌঁছতে পেরেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা কী বলো তো, তোমাকে যদি রিভিউয়ার হতে হয়, এটা আমি মনে করি যে তোমার কিন্তু না সব ধরনের সিনেমা দেখার একটা টেস্ট থাকা উচিত, ঠিক আছে? এটা আমি এই জিনিসটা যে সাগরনীল পেপারের রিভিউ নিয়ে বলছে না, আমি এটা নিয়ে একটা বিষয় অ্যাড্রেস করতে চাই। আমাদের বাংলা সিনেমার যে মেন স্ট্রিম যে রিভিউ, যেটা ইউটিউবে রিভিউ আসার আগে এক্সিস্ট করতো, সেই রিভিউটার একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে যে সেই রিভিউয়াররা কেউ মেন স্ট্রিম সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করতে জানেই না। মেন স্ট্রিম সিনেমার মধ্যেও যে আর্টিস্ট্রিটা আছে সেটা কিন্তু জানে না অ্যাপ্রিসিয়েট করতে। ওই জন্য তুমি দেখবে এখানে কমার্শিয়াল সিনেমা কোনো দিনও অ্যাপ্রিসিয়েটেডই হয়নি। নাহলে হরনাথ চক্রবর্তী অ্যাকচুয়ালি কিন্তু খুব দারুণ একজন মেন স্ট্রিম ডিরেক্টর, অ্যাপ্রিসিয়েটেডই হয়নি, কোথায় কোনো নামই হয় না, কোনো কথাই হয় না। আমি এখানে অ্যাকশন হয়তো কাটছি, তোমার হয়ে আমি একটা প্রশ্ন করে দিচ্ছি অরিত্রদাকে, ইনফ্যাক্ট আমাদের নিজেদের তিনজনের কাছে প্রশ্নটা থাকবে, আমি খুব ভালো মতো জানি যে এটা অডিয়েন্স বলবে কমেন্ট বক্সে, তাই আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে কমার্শিয়াল সিনেমা অ্যাপ্রিসিয়েশন করা, এটা আমরা করেছি, আবার আমরা খারাপ রিভিউ দিয়েছি কমার্শিয়াল সিনেমাকে, তাহলে কি আমরা আলাদা করলাম? মেন স্ট্রিম মিডিয়াও তো খারাপ বলে, আমরাও খারাপ বলছি। এবার তুমি আমাকে বলো যে এইটা হচ্ছে জায়গাটা যে এটা আমাদের ক্লিয়ার করা দরকার, আমরা যেটা কোনোদিন করতে পারিনি। দেখো, ভালো মেন স্ট্রিম সিনেমা, খারাপ মেন স্ট্রিম সিনেমা, এই দুটো ক্লিয়ার ডিমার্কেশন আছে। এবার আমি যেরকম এটাও বললাম যে আমাদের এখানে মেন স্ট্রিম ইডিয়ামটাকে অ্যাপ্রিসিয়েট করতে জানে না। ফিল্ম অ্যাপ্রিসিয়েশন তো একটা জিনিস, আলাদা একটা কোর্স, এটা জানো তো, পুনে এফটিআইতে একটা কোর্সই আছে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন বলে। এবার এটা তো হতে পারে না যে খালি আর্টি ছবিকেই অ্যাপ্রিসিয়েট করা যায়, মেন স্ট্রিম ছবিকেও অ্যাপ্রিসিয়েট করা যায়, ঠিক আছে? সেখানে ডিরেক্টর কী ধরনের কনভিকশন দেখাচ্ছে, কী ধরনের আইডিয়াস নিয়ে আসছে, কী করছে, সেগুলোর যে কালমিনেশনটা সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। মানে ধরে নাও আজকে একটা হিট 3 বলে একটা ছবি আছে, এখন নেটফ্লিক্সে চলেছে, আমি রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি তাহলে লোকের বুঝতে সুবিধা হবে। হিট 3 ইজ এ ভেরি গুড কমার্শিয়াল সিনেমা, ঠিক আছে? ভেরি গুড কমার্শিয়াল, ভেরি ওয়েল রিটেন, ঠিক আছে? তার মধ্যে আমার মনে হয় 90% কি 95% ভালো, 5% এদিক ওদিক আছে, সেটা তো সব ছবির ক্ষেত্রে। রেট্রো অন্যদিকে আমি যদি বলি, ইটস এ এক্সপেরিমেন্টাল কমার্শিয়াল সিনেমা, ফর্ম টম নিয়ে, ন্যারেটিভ নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছে ডিরেক্টর। অনেকের হয়তো ভালো লাগবে, তাই জন্য রেট্রো খুব পোলারাইজিং রিভিউজ পেয়েছে কারোর, খুব মানে সেটা খালি আমাদের তিনজনের মধ্যে বলছি না, তামিলনাড়ুতেও ইটসেলফ তাই হয়েছে। এবার আমার কথা হচ্ছে কি, যে এই যে এতগুলো ফর্ম আছে, মানে মেন স্ট্রিমের মধ্যেও যে এত ভাগাভাগি আছে, এইটা আমাদের এখানে কোনোদিনও চর্চাই হয়নি। এবার হ্যাভিং সেড দ্যাট, আমাদের এখানে যে মেন স্ট্রিম সিনেমাটাও হয়েছে, সেটাও হচ্ছে কি বলতো, একদম কপি পেস্ট। 2000 সালের পর থেকে যেটা হয়েছে সেটা পুরোপুরি কপি পেস্ট। এবার তার মধ্যে কোনো না নিজস্বতা আছে, ছিল না নিজস্বতা, না কোনো। এবার যেহেতু ওটা পুরোপুরি একটা সিডি দেখে দেখে বানানো ছবি ছিল, তো লোকে ভেবেছে এটার মধ্যে তো কোনো আর্ট সত্যিই নেই, যে দেখে দেখেই তো রিক্রিয়েট করছে, বা অরিজিনালে কিছু শর্ট কেটে কেটে লাগিয়ে দিচ্ছে। এবার তাতে কি হচ্ছে, ওটাকে অ্যাপ্রিসিয়েট কেউ করেনি, বা এটাকে যে অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে সেটাও কেউ শেখেনি। তো সেখান থেকেই এই কালচারটা শুরু হয়েছে। এবার ব্যাপার হচ্ছে আরও একটা জিনিস আমি বলি, যেটা তুমি বলছো যে আমরা কমার্শিয়াল সিনেমায় খারাপ বলেছি, তার কারণ হচ্ছে যে আমাদের এখানে যেহেতু ওই পিরিয়ডটাতে বেশি ব্যবসা এসছে, এবং যত কমার্শিয়াল হিরোরা উঠেছে তারাও, মানে যাদেরকে এখন তুমি স্টার্স হিসাবে দেখছো, তারাও তো সব ওই পিরিয়ডটা থেকেই উঠেছে। এবার তাদের রেফারেন্স পয়েন্ট, বা যে ফিল্ম মেকাররা সেই সময় কাজ করতো, যারা পরেও কাজ করছিল, মানে এখনও করছে, তাদের রেফারেন্স পয়েন্টটা হচ্ছে ওই পিরিয়ডটারই। এবার তারা এখন যাই বানাচ্ছে ওই পিরিয়ডটারই রেফারেন্স রেখে কিছু ক্রিয়েট করবার চেষ্টা করছে। কিন্তু কি হয়েছে, তুমি যদি বাকি ভারতবর্ষ বা বাইরের দেশে আমি বাকি ভারতবর্ষের যে অন্য স্টেটের যে মেন স্ট্রিম সিনেমা, সেটার কিন্তু ভাষাটা এগিয়ে গেছে অনেক বেশি।
আর আমরা কি করছি 2008, 9, 10-এর ওই যে সময়টা ব্যবসা হতো ওটারই একটা রেপ্লিকা বানাবার চেষ্টা করছি। ভালো করে তুমি দেখো, আমরা কিন্তু মানে হয়তো লুক অ্যান্ড ফিলটা একটু চেঞ্জ করবার চেষ্টা করছি, আর সেই লুক অ্যান্ড ফিলটাও চেঞ্জ করছি কিসের রেসপেক্টে, যেগুলো প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেসফুল হয়েছে, যে আচ্ছা চলো একটা কেজিএফের মতো কিছু করি। আমি তোমাকে বলছি, ছবিটার নাম নেবো না, লাস্টে একটা ছবি বেরিয়েছে আমার বেশ ভালোই লেগেছিলো অ্যাজ আ মেন স্ট্রিম। আমি রূপম সাগরনীল আমরা সব পাশাপাশি বসে প্রিমিয়ারে দেখছি, এক একটা সিন দেখতে পাচ্ছি বিক্রম থেকে নিয়েছে। কি আমরা আলোচনা করছি, মানে ধরো সিনটা চলছে তো, রূপম আমার দিকে তাকিয়ে বলছে বিক্রম, বুঝতে পারলে তো? এবার প্রবলেমটা হচ্ছে এখানে যে বিক্রম দেখে আমি কেন রেফারেন্স নিয়ে বানাবো ছবিটা। তার কারণ হচ্ছে, আমি কারণটা বলে দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের, এটা আমার নিজস্ব অ্যানালাইসিস, আমি সম্পূর্ণ ভুল হতে পারি, অনেক দর্শক হয়তো ভুল ধরিয়েও দেবেন। বিষয়টা হচ্ছে আমাদের সিনেমা যেভাবে এগিয়েছে বা আমাদের সাহিত্য যেভাবে এগিয়েছে, আমার যেটুকু পড়াশোনা সেই জায়গা থেকে আমি বলতে পারি, মাস ফিল্মটা কোনোদিন আমাদের জিনিসই ছিল না। প্রপার যে মাস ফিল্ম সেটা ছিল না। মেবি অ্যাকশন ছবি হয়েছে, হিরোকেন্দ্রিক ছবি হয়েছে, সেটা আলাদা জিনিস। ধরে নাও থালাপাতি বিজয় এন্ট্রি হচ্ছে তার, সে হাতটা এরকম করছে, এটা হচ্ছে পাবলিক সিটি ফিটি মেরে মাথা ফাতা খারাপ করে ফেলবে। এবার সেই জিনিসটা, সেই যে সিগনেচারটা, সেটা এখানে কোথায়, মানে সেই জিনিসটা দরকার খুব। বা লোকেশের যে ওই যে রোলেক্স, যেটা মানে এতটাই বেশি আর কি ভাইরাল হয়ে গেল যে সমস্ত ফিল্ম মেকাররা ওটা একদম মানে টোকা আরম্ভ করে দিল, সব ছবিতেই লাস্টে একটা পোস্ট ক্রেডিট। তুমি দেখবে কামাল হাসান সেখানে হেঁটে হেঁটে বেরোয় সমস্ত লোকেদের মাঝখান দিয়ে, এবং কামাল হাসানের একটা কালো একটা সানগ্লাস পরে রয়েছে, আর চুইংগামটা চেবাতে বেরোচ্ছে। দ্যাট ইজ মাস। ওই যে চুইংগামটা চেবাচ্ছে, ওইটা ওই ক্যারেক্টারটা যে সোয়াগটা, যে অ্যাটিটিউডটা, সেটা অনেকটা আপলিফটেড করে দিচ্ছে। এবার ওইটা কিন্তু খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু সেটা ফিল্ম মেকারের সেন্সিবিলিটি থেকে আসে, সেইটা আমাদের এখানে নেই, আমি অন্তত পক্ষে দেখিনি। না, এবার আমি একটা জিনিস বলছি, এক সেকেন্ড। সাগর নীলের এটা যেরকম ঠিক, পার্শিয়ালি ঠিক, এটা আমাদের এখানে যে মাস ছবি ছিল না, এই যেটা বলা হচ্ছে, এটা দেখবো অনেক জায়গায় বলা হয়, অনেক বড় বড় পোডিয়ামেও বলা হয়, নিউজ চ্যানেলের এতে, আমাদের এখানে ওরকম অ্যাজ সাচ কমার্শিয়াল সিনেমা ছিল না। কমার্শিয়াল ভিক্টর ব্যানার্জি করেছে, রঞ্জিত মল্লিক করেছে, আমি ওটাই বলছি। আমি বলছি এই যে মাস ছবির ডেফিনেশনটা দেওয়া হচ্ছে, এটা তামিলনাড়ুতেও তো কিন্তু আজকে যে বিক্রম তুমি দেখতে পাচ্ছ বা লিও দেখতে পাচ্ছ, কিন্তু তুমি এমজিআর শিবাজি গণেশনের টাইমের যদি ছবি দেখো, ওদের সময়ের ছবিটাও কিন্তু ওরা উত্তম কুমারের ছবি রিমেক করতো। তার মানে কি, আমাদের এখানে উত্তম কুমারের যে ভাওয়াল সন্ন্যাসীকে নিয়ে যে সন্ন্যাসী রাজা হয়েছিল, সেটা কিন্তু এমজিআরও রিমেক করেছে, না শিবাজি গণেশন মোস্ট প্রবলি রিমেক করেছে, আর ওখানে এনটিআর সিনিয়রও রিমেক করেছে, আর দুটো ছবি কিন্তু ওই জায়গাতেও ব্লকবাস্টার হয়েছে। তার মানে আমাদের যেটা মেন স্ট্রিম ছিল, যেটা এখানেও সুপারহিট, ওটা ওখানেও কিন্তু সুপারহিট। জমালয় জীবন্ত মানুষ এখানেও সুপারহিট, ওখানেও কিন্তু ওটা রিমেক করে সুপারহিট। তো ওই মেন স্ট্রিমের ডেফিনেশনটা একটু পরে 10-15 বছর পরে উদাহরণই তো হচ্ছে নিশিপদ্ম, তারপরে হচ্ছে আমার প্রেম, ঠিক আছে? তো সেটা কিন্তু হয়েছে, আমাদের এইখানকার ছবি কিন্তু ওখানে রিমেক হয়েছে, চলেছে। তো আমাদের ওদের সেন্সিবিলিটি মাসের সেমই ছিল। এবার সিনেমা তো ইটসেলফ কিছু বছর অন্তর অন্তর ইভলভ করতে করতে যাচ্ছে, বুঝতে পারলে তো? এই যে অমিতাভ বচ্চনের যে এরা সাউথ ইন্ডিয়ান ছবি, কিন্তু আজকে যেটা আমরা দেখি ওটা কিন্তু ছিল না। সাউথ ইন্ডিয়ান ছবি ওয়াজ মোর মাইথোলজিক্যাল বেসড, এই ভগবানকে নিয়ে তুমি যদি দেখো, এই যে সিনিয়র এনটিআর জুনিয়রের যে দাদু, তার ম্যাক্সিমাম ছবি মাইথোলজিক্যাল ছবি, ঠিক আছে? আর উনি নিজের ছবির মধ্যে মাল্টিপল ক্যারেক্টার্স প্লে করতে, মানে কর্ণও প্লে করছে, কৃষ্ণও প্লে করছে, বুঝতে পারলে তো? এরকম ছিল। বাট যখন অমিতাভ বচ্চনের এরাটা এলো এবং ওটা বিশাল সাকসেসফুল হলো, এই 70s এরাটা, অ্যাংরি ইয়াং ম্যান, তখন কি হলো, এই তেলেগু ইন্ডাস্ট্রি আর তামিল ইন্ডাস্ট্রি এই অমিতাভ বচ্চনের ছবিগুলোকে রিমেক করতে শুরু করলো, বুঝতে পারলে তো? একটা প্রভাব পড়লো। তো রজনীকান্ত দেখবে আমাদের ডন ছবিটা রিমেক করেছে, মানে অমিতাভ বচ্চনের ডনের রিমেক করেছে, আই থিঙ্ক মোস্ট প্রবলি বিল্লা নাম ছিল। তো ওটা বিশাল হিট হয়েছিল, বিল্লা কিনা আমার মনে নেই, হ্যাঁ করেছে। তো চিরঞ্জীবী করেছে। তো ওরা এবার ওটাকে কপি করতে শুরু করলো। এবার তাই জন্য দেখবো ওটার একটা এফেক্ট কিন্তু বাংলাতেও পড়েছে, কারণ 80-র দশকে তুমি যদি দেখো, চিরঞ্জিত, ভিক্টর ব্যানার্জি কী ছবি করছে, প্রতিকার, সেই প্রতিকারও কিন্তু সাউথে রিমেক হয়েছে। তো তখন আমাদেরও মধ্যে কিন্তু ওই অ্যাকশন ইমেজটা চলে এসেছিলো, বুম্বাদা তখন ছবি করছে, অ্যাকশন ছবি করছে, চিরঞ্জিত করছে, তাপস পাল করছে, এবার কিন্তু অ্যাকশন ছবির এটা আমাদের মধ্যেও আসছে। তো যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, সেইভাবে আমরাও মানে প্রত্যেকটা স্টেটেরই সিনেমা সেই অনুযায়ী ইভলভ করেছে। কিন্তু আমাদের প্রবলেমটা কোথায় হয়ে গেছে, এই 90s পর থেকে কি হয়েছে, যে আমরা কোনো আর যে আমাদের পুরো সোসাইটিটা কীভাবে চেঞ্জ হচ্ছে, এই অমিতাভ বচ্চনের চেঞ্জটা কেন, রাজেশ খান্নার ফেজ থেকে অমিতাভ বচ্চনের ফেজে এলো কেন? বিকজ দেশে একটা পরিবর্তন আসছিল, যে ইউথ খেপে যাচ্ছিল, যে চাকরি নেই, নেই, তো অনেক প্রবলেমস ছিল। সেখান থেকে অ্যাংরি ইয়াং ম্যানটা হচ্ছে তার একটা অনস্ক্রিন রিপ্রেজেন্টেশন। এবার আমার কথা হচ্ছে, যদি আমি অনস্ক্রিন মানে দেশে কী চলছে, সমাজে কী চলছে, সেটা রিফ্লেকশন মেন স্ট্রিম সিনেমাতে চিরকাল হয়ে এসছে অ্যাকচুয়ালি। এবার সেটা যদি আমি ভুলে গিয়ে আমি ধরো একটা এমন আইসোলেটেড ছবি বানাচ্ছি যেটা আমার কালচারের সাথে কোনো লিঙ্ক নেই, আমার সমাজের সাথে কোনো লিঙ্ক নেই, তাহলে সেই ছবি চলতে পারে কী করে?
বা সেই ছবি হয়তো কিছুদিন লোকে দেখবে, তারপরে তো দেখবে না। সেটাই আমাদের বাংলা সিনেমার প্রবলেম। তুমি যে বলছো না এই মাসটা ইভলভ করে আসতে পারিনি কেন, কারণ আমরা 90s একটা পিরিয়ডে বাংলাদেশের ছবি রিমেক করছিলাম। এবার ধরো বাংলাদেশের একটা সেন্সিবিলিটি আছে, সেখানকার লোকেরা একরকম, তাদের সাথে কিছু আমাদের হয়তো মিল থাকতে পারে, ভাষার মিল থাকতে পারে, কিছু মিল থাকতে পারে, কিন্তু 100% আমাদের সমাজ, আমাদের দেশ যেভাবে ইভলভ করছে ওদের দেশ তো সেইভাবে না, ডিফারেন্ট আছে। তো এবার আমরা যদি ওই ছবিগুলোকে পুরো টুকে দিই, তো কী করে আমাদের অডিয়েন্স তো ডিসকানেক্টেড তৈরি হবেই একটা। সেটা একটা হয়েছে। তারপরে সাউথ ইন্ডিয়ান ছবি রিমেক করা শুরু করলাম, কালচারাল কোনো সিমিলারিটি নেই, রামোজিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট হচ্ছে, জামা কাপড়ের কালার অফ দি সেম, কোনো কালচারাল কোনো কনটেক্সট নেই। তো আমার কথা হচ্ছে যে মাসটাও যেটা মেন, মানে একদম মেইন স্ট্রিম, মানে হার্ড মাস, মানে কি যে মাস কথাটা এসছে কোথা থেকে, যে মাসেসদের সিনেমা যেটা তারা সেলিব্রেট করবে, তো সেটার ইভলিউশনটাই তো তুমি আটকে দিলে। মানে সেই সমাজটাতে মাসের উপর কী কী এফেক্ট পড়ছে সেটাই তো তুমি আর স্ক্রিনে তুলছো না, তাই জন্য মাসের ছবি হয়নি। এবার এখন আমরা বলছি কি যে মাসি ছবি বানাতে হবে, এবার আমাদের রেফারেন্সটা কী হচ্ছে, যে কোন কোন জায়গার মাসি ছবি চলছে, আচ্ছা ওটাই আমার রেফারেন্স পয়েন্ট, এবার আমি ওটাকেই দেখে আমি কিছু একটা বানাবো। এবং একটা জিনিস বলি, আমরাই বলে যাচ্ছি, না, সেটা ঠিক হচ্ছে আছে। যে এই যে প্রথম যে প্রশ্নটা তুমি করলে, এবং সেটার থ্রু আমরা যেটা বললাম যে অ্যাপ্রিসিয়েশন না করা, আমাদের এখানে যারা পত্রিকায় লিখছে রিভিউ, আমার মানে কারোর প্রতি কোনো গাত্রদাহ নেই, ঠিক আছে, বা কাউকে আমি মানে খুব ক্রিটিসাইজ করছি ওটা নয়। বিষয়টা হচ্ছে এটা যে আজকে যখন যে বাংলার মেইন স্ট্রিম ছবি রিভিউ করবে, সবার আগে দরকারটা কি, তার তো মেইন স্ট্রিম ছবি দেখা দরকার। আমাদের এখানে রিভিউর সব থেকে বড় যেটা সমস্যা পেপারের রিভিউতে, তারা পুরো গল্পটা খুলে রেখে দিচ্ছে। হ্যাঁ, গল্প বলাটা কিন্তু রিভিউ নয়। আমি ছবিটা আমার খারাপ লেগেছে, সব থেকে বড় উত্তর আমার কেন খারাপ লেগেছে এটা কি আমি জানি? আমি সেখানে রিভিউতে লিখছি নায়িকার থলথলে দেহ, মানে এর থেকে পাথেটিক, ওটাই রিভিউ তুমি ভুল জানো। হয়তো আমি আমরা ভুল ভুল জানি, জানি। ওর থেকে পাথেটিক রিভিউ হতে পারে না। সেখানে সে গল্প বলে দিচ্ছে, পোস্ট ক্রেডিট সিনে কে আছে লিখে দিচ্ছে, এটা একটা রিভিউ হতে পারে? রিভিউ হতে পারে না। তো আমাদের এখানে সবথেকে বড় সমস্যা, যারা রিভিউ লিখছে তার মধ্যে ম্যাক্সিমামই ছবি দেখে না। আর তারা যে 4টে ছবি দেখে বাংলায়, যেটা আমরা একটা কথা সাগরনীল খুব বলে, আমার কথাটা খুব ভালো লাগে, একটা ভালো ছবি ধরো হলো, বলে কি বাংলার সাপেক্ষে আমাদের এখানে যে ছবিগুলো আসে সেই তুলনায় ভালো ছবি, মানে আমরা স্ট্যান্ডার্ডটা এতটা নামিয়ে নিয়েছি যে আমাদের একটা বার সেট হয়ে গেছে, ভাই আমি এই এক্সপেকটেশন থেকে ছবি দেখতে যাচ্ছি। এবং যেহেতু আমরা সারা বছর ছবি দেখছি, প্রত্যেকটা বাংলা ছবি থেকে আমাদের কি পাওয়ার কি হতে পারে এটা আমরা জানি আগে থেকে, আমরা এটা খুব ক্লিয়ার আমাদের কাছে পিকচার। এবার বিষয়টা হচ্ছে যখন ছবিটা একটা মোটামুটি জায়গায় চলে যাচ্ছে, আমরা বলছি কি, মানে এটা যদি আমরা ইউনিভার্সালি দেখি, একটা মালায়ালাম ছবি, একটা কন্নড় ছবি হলে আমরা এই রিভিউটা দিতাম না। আমরা সেখানে কি বলছি যে বাংলায় যে ছবি হচ্ছে সেই সাপেক্ষেটা ভালো, এটা আমাদের ম্যাক্সিমাম রিভিউ হয়ে যাচ্ছে, মানে এতটাই স্ট্যান্ডার্ড নেমে গেছে। এবার এই যেটা বললো না, ওই যে রিভিউটা করতে পারছে না, ভেঙে ব্যাখ্যা করতে পারছে না, বিকজ সে জানেই না। এবার এটাই আমি এটা বলছি, বলে এবার পড়াশোনার যে রিভিউটা দিচ্ছে ম্যাক্সিমাম যে রিভিউয়াররা, তারা কি, তারা হচ্ছে এই যে ছবিগুলোকে আমরা বলছি যে এটা এখান তুলনায় ভালো, তারা বলছে এটাই কাল্ট ক্লাসিক। এরকম ছবির পরিচালক হতে কতটা পথ পেরিয়ে আসতে হয়। এবার এটাতে তো সমস্যা, এটাতে তো সমস্যা যে তুমি তাহলে কি কি বলছোটা কি, যে এই যে 4টে ছবি যেগুলো মধ্যমানের ছবি সেগুলো কাল্ট ক্লাসিক, এবং যারা মেইন স্ট্রিম পরিচালক, যারা এখনও ধরো হাতে কোনো 2-1টা ছবি আসছে মেইন স্ট্রিম, সেই ছবিগুলো ছবিই নয়, বা সেই ছবিগুলো রিভিউতে তুমি তখন পুরোপুরি পোস্টমর্টম করে দিচ্ছ। তো এই যে একটা বড় ফারাক আমরা দেখছি, একটা বিশাল বড় গ্যাপ আমরা দেখছি, এখানে সবথেকে বড় সমস্যার। এই আমি অন্য প্রশ্নে যাবো, তার আগে একটাই কোয়েশ্চেন করি, এই যে এরা প্লট রিভিল করে দিচ্ছে, বা এর মধ্যে কি তোমরা জানতেও পারো, নাও বলতে পারো বিষয়গুলো, কোনো পলিটিক্স থাকে? দেখো, একটা নেক্সাস অবশ্যই কাজ করে, একটা নেক্সাস তো আছেই, এটা ফ্যাক্ট, ঠিক আছে। এবং এটা খালি কিন্তু এরকম নয় যে বাংলাতে আছে, এ বলিউডেও আছে, এ তামিলেও আছে, তেলেগুতেও আছে, যে এরকম কিছু সার্টেন ডিরেক্টরস আছে, তাদের মিডিয়ার সাথে এত ভালো আছে যে মিডিয়া তাদের যতই মানে যাই করুক, মিডিয়া ভালোই বলবে। ছবিটা কিন্তু আমার ভালো লেগেছে, হ্যাঁ, ছবিটা ভালো, এরকম মানে আমি তোমাকে একটা মানে 10-9.5 হ্যাঁ 10-20 ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু মানে আমি তোমাকে বলছি, এটা কিন্তু বাইরেও হয়, মানে এটা কিন্তু এখানে স্পেসিফিক্যালি নয়। এবং এই যে কোনো পার্টিকুলার মানুষের প্রতি বায়াসনেস, মানে সেটাও কিন্তু হয়। এবং এই যে পার্টিকুলার কোনো মানুষের প্রতি বায়াসনেস, সেটা ডিরেক্টর হতে পারে, হিরো হতে পারে, এটাও কিন্তু বাইরের ইন্ডাস্ট্রিতে আছে। মানে এটা কিন্তু এরকম নয়, মানে তুমি দেখবে, আমি ধরো ফর এক্সাম্পল বলছি, ধরো সুরিয়া তামিলে খুব টার্গেটেড স্টার, সুরিয়া যতই ভালো ছবি করুক, সুরিয়াকে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে, না হলে লোকে খারাপ বলবে।
এটা হয়, মানে তুমি যদি নোটিস করো। আচ্ছা। আবার এবার কেউ কেউ এরকম আছে, ধরো বিজয়ের কিছু যাই আসে না, কে টার্গেট করলো কী করলো কিছু যায় আসে না। তো এরকম আর কি এইসব ভেরিয়েশন আছে, মানে কার কত ভালো মিডিয়ার সাথে সম্পর্ক, কোন ডিরেক্টরের কেউ কেউ দেখবে মিডিয়ার চোখে খুব বড় ডিরেক্টর, ঠিক আছে, কিন্তু আসলে সে অত বড় ডিরেক্টর নয়। তুমি যদি আমি বম্বেতে এক্সাম্পল দিই, তুমি দেখবে করণ জোহরের মিডিয়ার সাথে বিশাল ভালো সম্পর্ক, ঠিক আছে। ওই জন্য করণ জোহরের রকি আর রানী কি প্রেম কাহিনী ছবিটা করে ও রাউন্ড টেবিলে ইন্টারভিউ দিচ্ছে। মানে রকি আর রানী কি প্রেম কাহিনীটা এন্টারটেনিং ছবি, ভালো ছবি, কিন্তু হ্যাঁ, কিন্তু যাদের পাশে তাকে বসিয়েছে সেখানে ভেট্রিমানের বিদ্যুৎ হালাই রয়েছে। কি করে হয় এটা হতেই পারে না। আর ভেট্রি যে মানে ডিরেক্টর, মানে আমাদের এখানে হিন্দিতেও আমার মনে হয় না ভেট্রির মতো মেইন স্ট্রিম পরিচালক, আর ভেট্রি কিন্তু মেইন স্ট্রিম পরিচালক। মানে ভেট্রিকে তুমি কি বলবে, ভেট্রি আর্ট হাউস ছবি করেছে সব, ভেট্রির থেকে অত দগদগে কমার্শিয়াল ছবি কে করতে পারে? আর বলিউডে এমনি কমার্শিয়াল ডিরেক্টর নেই, মানে প্রায় নেই বলতে গেলে। সেই ওদের নিজেদের মতো করে একটা মেইনস্ট্রিম আছে, বাট একদম যেটা মাস বলছিল ওটা নেই, ওটা হলিউড থেকে ঝাড়া, বলিউডের যে মেন। হ্যাঁ, ওদের ওই দেখো এই সেম প্রবলেমটা, এই যে ওরা এখন এই ওয়ার্ড টু বানাচ্ছে, এগুলো হচ্ছে কি বলতো মিশন ইম্পসিবল দেখে একটা বানানো, এবং মিশন ইম্পসিবলের কোন পার্টটা দেখে বানানো যেটা অবসোলেট হয়ে গেছে, মানে পার্ট 2 পার্ট 3 যেগুলো মানে 2005-6 তে হলিউড বানাতো, সেটা ওরা এখন 2025 দেখো পার্ট 2 পার্ট 3 সেটা আমরা আজ থেকে হয়তো 10 বছর আগে আমরা সবাই এনজয় করেছি, ঠিক আছে। এবার পার্ট 2 পার্ট 3 সেই সময় খুব ক্রিটিসাইজড হওয়া ছবি, ঠিক আছে। তার এই কারণেই তো মেকার্সরা কী করলো, যত সময় গেছে দেখে মিশন ইম্পসিবল কিন্তু ওই অ্যাকশনটাকে আরও বেশি কি রিয়েলিস্টিক করে দিয়েছে, যে পুরোটাই আমরা রিয়েল যেটা সেটাই রাখবো। যত ওই জিনিসপত্রগুলো যে মাসি ছিল সব কমিয়ে দিয়েছে, 2 থেকে 3-তে কমিয়েছে, 3 থেকে তো 4-এ ঘোষ প্রোটোকলে একদমই সেটা দূর করে দিল। তারপর আস্তে আস্তে ফলআউট দেখো না আরও কমিয়ে দিয়েছে, এবং এখন তো আর কিছু নেই বলতে গেলে। কিন্তু আমরা এখন কোনটা ধরছি, 2001 সালে কী হয়েছে, একদম মিশন ইম্পসিবল 2-তে কী হয়েছে, ফলে আমাদের যে দেওয়া নেওয়ার যে জায়গাটা, ওটাতে একটা এত বড় দূরত্ব আছে যেটা বুঝবে না সহজে। ওই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 10 এখন আসছে, 11 আসছে, আমরা 15 বছর পর সালমান খানকে দেখা করে এইটাতে কি, আর ওরা কি ভাবছে বলো তো, মানে যারা মেকাররা ওরা ভাবছে কি অডিয়েন্স এখনো ওটা দিয়ে আছে, ঠিক আছে, তো ওরা ওটাই বানাচ্ছে, কিন্তু অডিয়েন্স হচ্ছে ইভলভ করে গেছে, ওরা বুঝতে পারছে না। তো এইটাই হচ্ছে প্রবলেমটা। তুমি পরের প্রশ্নে যাও, নাহলে এটা নিয়ে আমরা এক ঘন্টা না, আমি বলছি যে এই যে রাইটিং নিয়ে বাংলায় সমস্যা, হ্যাঁ আমি তোমাদের দুজনকে জিজ্ঞেস করবো অরিত্রকে বাদ রেখে, যে তোমরা দুজন কি মনে করো যে একটা রিভিউয়ারের, যারা মেইন স্ট্রিম রিভিউ করে, তাদের রাইটার বা ডিরেক্টর হওয়া উচিত ভবিষ্যতে? দেখো একটা কথা আমি বলে রাখি, যে রাইটার ডিরেক্টর সে রিভিউয়ার হতেই পারে, প্রয়োজনীয় নয় যে রিভিউয়ার সে রাইটার ডিরেক্টর হতে হবে। আচ্ছা, মানে তুমি একসময় মুভি রিভিউ করতে, বা তুমি পার্শিয়ালি করো, আর তুমি সিনেমা লেখো, বা এটা তোমার উদ্দেশ্য, আলটিমেটলি তুমি সিনেমা বানাতে পেরেছো। আমি খুব পপুলার একটা উদাহরণ দিচ্ছি, লোকে খুব সহজে রিলেট করতে পারবে, প্রতিম ডি গুপ্তা, যার ছবি এসেছিল গত বছর, সে তো একজন মুভি রিভিউয়ার ছিল, এখনও আছে, তার মুভি রিভিউ তো পাবলিশ হয়, এদিকে সে ডিরেক্টর, সে হিন্দিতে সিরিজও বানিয়েছে, বাংলায়ও কাজ করেছে, তাহলে কি এটা সম্ভব নয়? এটা ডেফিনেটলি সম্ভব। কিন্তু এই জিনিসটা সম্ভব, মানে এটা কিন্তু সবার থেকে আশা করা যায় না যে তুমি সিনেমা রিভিউ করছো মানে চল সিনেমা বানিয়ে দেখা, ঠিক আছে, এটা 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 বলা যায় না। তাহলে কি যারা স্কুলে পড়াচ্ছে, ঠিক আছে, যদি আজকে কোনো ম্যাথ টিচার হয়, আজকে যদি সায়েন্সের কোনো লেকচারার হয়, বা সে যেই সাবজেক্টে যে ইতিহাস পড়াচ্ছে, সে কি ঐতিহাসিকবিদ? এবার যদি আমি তাকে প্রশ্ন করি তুমি ইতিহাস পড়াচ্ছ কী করে, তুমি কি ঐতিহাসিকবিদ? প্রশ্ন করতে পারি আমি এটা? তার একটা মিনিমাম কোয়ালিফিকেশান রয়েছে। এবং যদি কারোর মধ্যে, যদি সাগরনীলের মধ্যে, অরিত্রর মধ্যে, আমার মধ্যে, আমি কিন্তু এটা বলছি না যে সাগরনীল বিশাল বড় বোদ্ধা, অরিত্র বিশাল বড় বোদ্ধা, আমি বিশাল বড় বোদ্ধা, বলছি না, ঠিক আছে, কিন্তু এটা যদি আজকে অরিত্র একটা অডিয়েন্স না তৈরি করতে পারতো, যদি অরিত্র ফাঁপা হতো, যদি সাগরনীল ফাঁপা হতো, যদি ওর সিনেমা সম্পর্কে নলেজ না থাকতো, এতগুলো লোক বিশ্বাস করতো না ওর কথা। বহু রিভিউতে এমন হবে যেখানে হয়তো অরিত্রর কথার সাথে অডিয়েন্স এক হবেই না, হয়তো ভীষণ বড়োভাবে ও ব্যাকল্যাশ খাবে, হয়তো আমি ব্যাকল্যাশ খাবো, সাগরনীল খাবে, সেখানে আমাদের সাথে কোনো পারসেপশন ম্যাচ খাবে না, হতেই পারে, সম্ভাবনা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এমনও তো বহু ভিডিওস রয়েছে, বহু আলোচনা রয়েছে যেখানে অডিয়েন্স বলছে যে আমাদের মনের কথা বললে, আমরা সেটা রিয়েলাইজ করতে পারছিলাম না, তুমি বলার পর রিয়েলাইজ করলে। তো সেই যে এটা খুব ভালো করে জিনিস বোঝো, যেটা আমরা একটু আগে বললাম, তোমার একটা স্টেটমেন্ট তৈরি হচ্ছে না। ধরো একটা পলিটিক্যাল এমন সিনারিও হয়েছে যেখানে তুমি কোনো জাজমেন্ট দিতে পারছো না, কখনো ভেবে দেবে জাজমেন্টটা তৈরি হচ্ছে কীভাবে? কখনো খুব আরামসে ভেবো তো
দেখবে এই যে নিউজ ইনফরমেশন আমাদের ফিডে কি আসছে, 4টে লোক কি স্টেটমেন্ট দিচ্ছে, ওই স্টেটমেন্ট তারপরে আমাদের জানা, সেগুলোর ওপর ভিত্তি করে আমার একটা নিজস্ব পয়েন্ট অফ ভিউ তৈরি হচ্ছে। যদি কখনো এগুলো বন্ধ হয়ে যায়, তুমি আইসোলেটেড, তুমি দেখছো চারিপাশে দাঙ্গা হচ্ছে, যা হচ্ছে তুমি কোনো খবর দেখতে পাচ্ছ না, কোনো লিডার নেই, তোমার পয়েন্ট অফ ভিউ তৈরি হবে না, স্টাক হয়ে থাকবে সেখানে, খুব কম লোকের পয়েন্ট অফ ভিউ তৈরি হবে। তুমি যদি কোথাও আইসোলেটেড থাকো, তোমার যদি কোনো সামনে কোনো তথ্য না থাকে, তুমি পারসেপশন বানাতে পারবে না। একটা সিনেমা দেখাও না, সেটা তুমি সিনেমাটা দেখছো এবং তুমি ডিসাইড করতে পারছো, তুমি অপিনিয়ন রাখতে পারছো, এটা ভালো, এটা খারাপ, এটা ইমপ্রুভ হতে পারতো। তোমার আগেনস্টে 4 জন বলুক, 400 জন বলুক, 4টে লোক কি 400 লোক ভালো রিভিউ দিয়েছে, বাট তোমার ভালো লাগছে না, তুমি বলতে পারছো এটা আমার ভালো লাগেনি। ওই যে ধকটা তোমার আছে, এটাই তোমাকে ইন্ডিভিজুয়াল বানায়, এটাই তোমার স্ট্যান্ড পয়েন্টকে ক্লিয়ার করে, এবং সেখানেই তোমার পারসেপশন, তোমার দেখা আলাদা হয়ে যায়। এটার জন্য তোমাকে ফিল্ম মেকার হতে হবে, এর মাথার দিব্যি কেউ দেয়নি। কিন্তু একটা বিষয় হচ্ছে, এটা এমন জায়গায় পৌঁছে যায়, আজকে সাগরনীলকে যারা স্ক্রিপ্ট পড়ানো হয়, ওনা বুঝে যাবে, স্ক্রিপ্টটা পড়ে স্ক্রুটিনি করে বুঝে যাবে যে এটার মধ্যে ফ্লজ আছে কি ফ্লজ নেই, এটাও বুঝে যাবে। প্রয়োজনীয় কিন্তু নয় যে ওর স্ক্রিপ্ট লিখতে পারবে কি না, কিন্তু ও বুঝে যাবে। এমন বলিউডে বহু রিপোর্টাররা রয়েছে, বহু রিভিউয়াররা রয়েছে, যাদেরকে দিয়ে কিন্তু স্ক্রিপ্ট অ্যাপ্রুভ করানো হয়। না, তামিল সিনেমাতেও হয়, ভারদ্বাজ জাঙ্গান করেছে, ইভেন ডক্টরিং যেটাকে বলে ইভেন একজন, আমি একদম হার্ড করে একদম ট্রেড এক্সপার্টের কথা বলছি, কোমল নাহাটা তো প্রো রিভিউয়ার নয়, কোমল নাহাটাকে দিয়ে স্ক্রিপ্ট ডক্টরিং করানো হয়েছে বহু এন্টারটেনিং ছবির, এবং সে বলেছে এটা ছবিটা কি হবে না হবে, ছবিটার কোন জায়গাটা, মানে এটা দেখার একটা এক্সপিরিয়েন্স। এবার ও তো ট্রেড এক্সপার্ট নয়, কিন্তু ওই জাজমেন্টটা দিতে পারবে, ওই অ্যানালিসিসটা করতে পারবে যে এই ফার্স্ট হাফের মধ্যে দম আছে কি নেই, এই জায়গাটা বেটার করা যেতে পারে কি করা যেতে পারে না, এটাও বলতে পারবে। আই হোপ আমিও বলতে পারবো, আর অরিত্র তো লিখছেই। তা আমি অরিত্রর কাছে, তোমার কাছে আসছি এই প্রশ্নটা নিয়ে, তার আগে অরিত্রকে জিজ্ঞেস করি, তুমি যখন স্ক্রিপ্ট লিখছো, এখন তো মেইন স্ট্রিম তুমি পুরোপুরি এই জবটা করছো, তো তুমি কি দেখাও ওদের কোনো সময়? না, আমি সাগরনীলকে আগে দেখিয়েছি, আমাকে দেখায়নি। আর রূপমকে আমি কয়েকটা আইডিয়া অনেক আগে মানে আইডিয়া শেয়ার করেছে। আমার বিশ্বাস যে রূপমদা অরিত্রদাকে প্রচুর গল্প শোনায়, অরিত্রদা রূপমদাকে প্রচুর গল্প শোনায়, এরকম ব্যাপার নয়। আচ্ছা, কিন্তু রূপমদা আমাকে প্রচুর গল্প শোনায়, অরিত্রদা আমাকে প্রচুর গল্প শুনিয়েছে। এখন হয়তো এখনো শোনায় মাঝে মাঝে গুলো সিনেমার না। আমি 4-5 বছর আগে বলছি, 4-5 বছর বলবো না, 3 বছর আগেও আমি মানে স্ক্রিপ্টও পড়েছি। কেমন লেগেছে একটু বল। আমার অরিত্রদা গল্প গল্প রিভিল করছি না, তারপরে দেখলাম ওটা আমি কাউকে পিচ করে ও গল্প বলে দিচ্ছে না। আমি ওভারঅলে বলবো যে আমার দুজনেরই গল্প ভালো লেগেছে, এবং দুজনেরই মধ্যে অরিত্রদার মধ্যে যেটা আমি বেশি দেখেছি সেটা হচ্ছে যে মেইন স্ট্রিম। ঠিক আছে, একদম মেইন স্ট্রিম। ওই ইয়েটাও খুব শাস্ত্রীতে ভাইরাল, এই শাস্ত্রী সম্ভবত ওই খেলা হবে আর মিঠুন চক্রবর্তীর। তো অরিত্রদার একটা মেইন স্ট্রিম আপিল থাকে গল্পের মধ্যে সবসময়। আর রূপমদা যেটা করতে চায় সেটা হচ্ছে যে মেইন স্ট্রিম, কিন্তু তার মধ্যে আবার একটা রুটেড ব্যাপারও থাকবে। এইটা রূপমদার টার্গেট থাকে যে মেইন স্ট্রিমই হবে, কিন্তু একদম গোদা মেইন স্ট্রিমটা হবে না আর কি, মানে একদম তেলেগু ছবিটা হবে না আর কি। আচ্ছা, আমি রূপমের ওই ইয়েটা নিয়ে আসবো, তার আগে জিজ্ঞেস করি, তুমি যখন একলব্য করলে, হ্যাঁ, তারপর একটা ব্যাকল্যাশ কিন্তু আমরা দেখেছি কমেন্টে, তো তখন তুমি তারপরেও তুমি এখন রিটেন করছো, মেইন স্ট্রিমে আছো, বাট এই ব্যাকল্যাশটা খাওয়ার পর তুমি সেই সাহসটা কিভাবে পেলে, মানে মাইন্ডটাকে কিভাবে ঠিক করলে যে না আমি করবোই এটা? একটা হয় না, মানুষ যখন একটা ব্যাকল্যাশ খায় তখন মনে হয় আমি তাহলে পারছি না, আমি যেটা করছি সেটাই করি, কিন্তু তুমি সেটা করোনি, তুমি কিন্তু না। আমি বলেছি অরিত্রদা, ওটা ব্যাপার হচ্ছে যে রিভিউ এর জন্য কেউ সিনেমা বানাই না, না সেটা না, আমি সেটা বলছি, আমি মাইন্ডসেট থেকে আমার অডিয়েন্সেরও যে ফিডব্যাক, হ্যাঁ, তো অডিয়েন্সের ফিডব্যাক দেখে একলব্য অরিত্রদার জন্য বানিয়েছে। একলব্য বানানোর বিষয়টা কি বলতো, আমি খুব ভালো মতো সেই সময় অরিত্রদার সঙ্গে মানে এখনও টাচে রয়েছে। আমি বলছি একলব্যর ব্যাপারে আমি জানি, একলব্য রিলিজের আগে থেকে। তো আমার যেটা মনে হচ্ছে যে এটা অ্যাকশনটা অরিত্রদা করতে চায় বলে করেছে, এরকম ব্যাপার নয় যে আচ্ছা অডিয়েন্স খুব প্রশংসা করবে সেই জায়গা থেকে করা, যে অডিয়েন্সের প্রশংসা শুনবো এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে আমি অ্যাকশনটা করতে চাই। তো সেইখানে যদি রিয়াকশন ভালো হলো তো ভালো,
খারাপ এলো তো খারাপ। আর আমি অরিত্রদা রূপমদা দুজনের ব্যাপারেই বলবো। অরিত্রদার ব্যাপারে এখানে বিশেষ করে বলবো, রূপমদার ব্যাপার বলবো না, কারণ যে রূপমদার কন্টেন্ট নিয়ে ভালো রিভিউ দিয়েছি, পিস রেট আমার খুব ভালো লেগেছে। তো রূপমদার কন্টেন্টে খারাপ রিভিউ দিলে রূপমদা কীভাবে রিয়াক্ট করবে আমি জানি না, কথা বলা বন্ধ করে দিতে পারে। কিন্তু অরিত্রদার আমি খারাপ রিভিউ দিয়েছি কিন্তু। হ্যাঁ, রিসেন্টলি শ্রীমান ভার্সেস শ্রীমতী আমি অ্যাভারেজ সিনেমা বলেছি, আমি বলিনি যে একটা দারুণ সিনেমা হয়ে গেছে। কিন্তু একটা জিনিস অরিত্র সম্পর্কে বলবো, অরিত্রর ক্ষেত্রে কিন্তু এটা মানে ভীষণ ভীষণ প্লাস পয়েন্ট। এটা মানে ওকে আমি চিনি বলে জানি না, ওর ছবি নিয়ে ধরো আমার একটা রিয়াকশন হলো যে একলব্য, তো আমিও খারাপ রিভিউ দিয়েছি, ও কিন্তু কখনো তোমাকে আমি এটাই ডিফেন্ড করবে না, Exactly. ম্যানিপুলেট করবে না যে এটা তোমার এই লাগলো বা ওই লাগলো। আমি কিন্তু যেটাও বলছি, আমার শ্রীমান ভার্সেস শ্রীমতী অ্যাভারেজ লাগেনি, আমার ভালোই লেগেছে। কিন্তু আমার না কিছু ছবি নিয়ে খারাপ দিক ছিল, বলা ছিল, আমি যখন ওকে বলছি ও কিন্তু সেটা আমাকে শুনেছে এবং শুনেও আমাকে বলেছে রূপম এই দিকপত্রগুলো কিন্তু বলো, ঠিক আছে। মানে ও কিন্তু কখনো এটা বলে না যে না রূপম এটা একটু বুঝে বলো বা এটা একটু ইয়ে করো, এরকম কিন্তু কোনোদিনও করেনি। যদি হতো তাহলে আমরা একলব্য রিভিউ করতাম না। একলব্য কিন্তু আমরা রিভিউ করে খারাপ রিভিউ দিয়েছি কিন্তু, হ্যাঁ সেটা আমি এবং দেখেছি। সেটা হ্যাঁ। কিন্তু আমরা জানি যে লোকটার মেহনত কি আছে এর পেছনে, জেনে কিন্তু আমরা ওটা করি না। এবার দেখো, এবার আমি একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে কি, এই যে জার্নিটা, ঠিক আছে, এটা না মানে মানুষে ভাবে যে আমি একটা এই কাজটা করলাম তো এটার এখানেই শেষ, মানে এটা যেই রিলিজ করছে এটা এখানেই শেষ, এরকম কিন্তু নয় ব্যাপারটা। মানে আমি ধরো একলব্য যে বাজেটে তৈরি হয়েছে, ওই বাজেটে মেন স্ট্রিম সিনেমা বানানো যেতে পারে না। এবার লোকে বলবে কেন মেন স্ট্রিম সিনেমা কেন বাজেট লাগবে? কারণ একটা ধরো এই যে আমরা তিনজন বসে আছি, এখানে একটা বেসিক আর্ট ডিরেকশন তো আছে, এটা খরচা হয়নি, এই মাইকগুলোর খরচা হয়নি, ঠিক আছে, এটা না দিলে এই লুক অ্যান্ড ফিলটা আসবে না তো। এবার এই যে বেসিক যে জিনিসগুলো ছবির, সেটা তো একটা খরচা হয়, সেটাও আমাদের কাছে ছিল না। এবার কথা হচ্ছে কি, কিন্তু আমার ব্যাপার হচ্ছে যে একলব্য আমরা যেটা মাইন্ডসেট নিয়ে বানিয়েছিলাম যে আমাদের অ্যাকশনটা করতে হবে, আমাদের ওটা শিখতে হবে নিজেকে, যে অ্যাকশনটা কত দূর অ্যাচিভ করা যেতে পারে উইদাউট এনি কেবলস অ্যান্ড এভরিথিং। তো সেটা আমরা প্র্যাকটিস করেছি, একদিন পুরো রিহার্সাল করেছি, ক্যামেরা রিহার্সাল একদিন আমরা গিয়ে করেছি, ঠিক আছে, বাকি ছবি হয়েছে। এবার আমার মনে হচ্ছে সাগরনীলের রিভিউ আমার এখনও পরিষ্কার মনে হয়, সাগরনীল বলছে যে এই গল্পটা 2 ঘন্টা রান টাইম ডিমান্ড করে, 1 ঘন্টার ছবি হয়েছে। তাই জন্য কী হয়েছে যে একলব্য যে নিজের টিচারের সাথে যে সম্পর্কটা, সেটা আরও স্পেস পায়নি। ওর ছোটোবেলার যে ট্রমাটা, যেটার জন্য ও এটা ভুগছে, এটা দোলা চলে, সেই ট্রমাটাকে এস্টাবলিশ করা হয়নি। এগুলো আমি নিজেই জানি করার সময়, কিন্তু আমার পক্ষে 2 ঘন্টা সিনেমা লিখলে 90 to 100 সিনস যেটাতে হয়, সেটা আমি শ্যুটই করতে পারবো না, কারণ আমার কাছে অত রিসোর্সই নেই। আমি জানি সেটা, আমি জেনে বুঝেই করেছি। তো ওই যেটা ফিডব্যাকটা পরে আসছে লোকের, সেটা আমি তো আগে থেকে জানি, তো আমার তো কিছু প্রবলেম হবে না। সেকেন্ড কথা হচ্ছে, আমি একলব্যতে যত লোকের কাছে পৌঁছেছি, ওই ছবিটা নিয়ে এখনও কথা হচ্ছে। তো আমি যখন শুরু করেছি শর্ট ফিল্ম বানানো, তখন আমার লোক কতজন আমার কাজ দেখতো, প্রথম দিকে 200-300 জন দেখতো, তারপরে সেখান থেকে 3-4 হাজার লোকে দেখতো, এখন 1.5 লাখ লোকে দেখেছে তো ভাই। এইভাবেই কিন্তু মানুষের জার্নি হয়। তুমি যেটাকে এখন ভাবছো যে আরে এটা তো আমাকে ইমিডিয়েট রেজাল্ট দিল না, কিন্তু ওটা তোমাকে রেজাল্ট দেয়। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাকশন ছবি করেছি, আর আজকে আমি কিন্তু একটা বাংলার যে বড় অ্যাকশন স্টার, তার সাথে একটা সিনেমা করছি, কিন্তু ইনভেস্টমেন্ট সেই সময় তুমি ইনভেস্ট করেছো, ইনভেস্টমেন্ট। তো তোমাকে কিন্তু ওইভাবে দেখতে হবে যে আজকে আমার শর্ট ফিল্মটা হয়তো 200 লোকে দেখলো, কোনো ব্যাপার না, ওটাতে আমি কী শিখলাম, আমার লার্নিংটা কী, কোথায় আমি ভুল করেছি, কী করেছি, সেইটা ফিডব্যাক। ব্লেটেন্টলি কে গালাগালি দিচ্ছে, কে করছে, আমি তো সেটাতে দেখতেই যাচ্ছি না, আমি তো ওটা নিয়ে বদারই নই। আমি তো দেখছি আমি কতটা এই রিসোর্সে অ্যাচিভ করতে পারলাম, তাহলে আমাকে যে রিসোর্সে যদি ম্যাক্সিমাম থাকে, কোন লেভেল অবধি আমি যেতে পারবো, বা কোন লেভেল অবধি লেখা যেতে পারে যে অ্যাকশনটা। তো আমাদের সেটাই চেষ্টা থাকবে পরের বার, যাতে আমরা ওই সুযোগটা যখনই পাবো, ওই রিসোর্সটা যখনই পাবো, তখন যাতে বেস্টটা করতে পারি। তো এই জন্য আমি কোনো ছবিরই কোনো ব্যাকল্যাশে আমি কোনো এফেক্টেড হইনি। লোকে ভাবে আমি এফেক্টেড হয়ে যাবো নেগেটিভ রিভিউ পেলে, বা লোকে কেউ কিছু লিখলে, বা কিছু মিম বানাচ্ছে ফেসবুক পেজ, অনেকে আমাদেরকে নিয়েও বানায়, মানে একসাথে 3 জনকে নিয়েও বানায়, কিন্তু তাতে কিন্তু মানে আমি অ্যাটলিস্ট আমার নিজের কথা বলতে পারি, আমি কিন্তু কোনো এফেক্টেড হই না। আমি অ্যাকচুয়ালি নেগেটিভ বললে খুশি হই, ঠিক আছে, তার কারণ হচ্ছে কেন, কারণ আমি ভাবছিলাম যে অরিত্রদার ব্যাপারে এটা আমি বলবো কিনা। না, আমি কেন খুশি হই, তার কারণ হচ্ছে আমি ছোটোবেলা একটা সিনেমা দেখেছিলাম মণিরত্নমের গুরু বলে, ওর একটা ডায়লগ ছিল, ওটা আমার মনের মধ্যে বসে গেছে। অভিষেক বচ্চনের গলায় একটা ডায়লগ ছিল, जब लोग तुम्हारे बारे में बुरा बोल रहे हो ना, तो समझ रहे हो तुम सही काम कर रहे हो, सही राह पे चल रहे हो, तरक्की कर रहे हो। আমি অ্যাকচুয়ালি এটা বলতে যাচ্ছিলাম না, আমি বলছিলাম যে অরিত্রদা খুশি হয় যদি আমরা খারাপ রিভিউ দিই, কারণ হচ্ছে যে তাহলে হচ্ছে যে মানে আর কি দর্শক দেখবে ছবিটা, এটা মনে করে এইটা একটা কথা আছে আর কি, প্রচলিত কথা, মানে অরিত্রদার ব্যাপারেও রয়েছে, আমাদের সবার ব্যাপারেই রয়েছে, আমরা খারাপ বলে ছবি চলতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এইটা কিন্তু হ্যাঁ তোমাদের কিছু কিছু খারাপ আমরা হচ্ছে অপয়া, কিন্তু উল্টো দিক দিয়ে। হ্যাঁ। আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞেস করি তাহলে, আমি এটা তোমার আর অরিত্রর ক্ষেত্রে দেখেছি যে আগে হতো, এখন তো আর হয় না,
যে মাঝে মাঝে হঠাৎ করে তুমি ওকে পোক করছো, ওকে পোক করছে, হ্যাঁ ভিডিও, তাই কি হলো ব্যাপারটা? এই তো না কেন সাগর নিলে তো পোক সাগরনীল করেছে, মানে আমার সাথে ওর হয়নি, আমি খুব কম, মানে ওর সাথে আমার হয়নি আর কি। বলো বলো। তো এই ব্যাপারটা কি স্ক্রিপ্টেড ছিল না? আমি ওটা আনস্ক্রিপ্টেডই ছিল। না, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাকে একজন বাংলার বড় ইউটিউবার, আমার সাথে ওর তখন একটা বাওয়াল হয়েছে, একটা কোনো সিনেমার প্রিমিয়ারে গেছি, আমি নাম বলবো না, হ্যাঁ আমরা গেছি, অরিত্রও গেছে সেই প্রিমিয়ারে, আমিও গেছি, কিন্তু আমরা একসাথে মানে বসিনি। এবার সেই ইউটিউবার বেরিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের দুজনের ব্যাপারটা তো স্ক্রিপ্টেড। তখন আমি তাকে বলি, তার একটা বাওয়াল হয়েছিল, আমি নাম তো বলবোই না, আমি তাকে বলি তোমার সাথে তার যে ব্যাপারটা সেটা স্ক্রিপ্টেড। এইবার যখন আমি বলি ব্যাস ব্যাপারটা মানে আর ব্যাপারটা থেকে ইয়ে হয় না, এবং সেও বুঝতে পারে আমি তার সাথে মজা করছি, এবং সেও মজার ছলেই বলেছে ব্যাপারটা, মানে সিরিয়াস ইয়ে হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন অরিত্র সাথে বাওয়াল হয়েছে তখন ও ইন্ডাস্ট্রিতে ঢোকেনি, আর আমি তো ঢুকিয়ে নি, ছেড়েই দাও। তো ইন্ডাস্ট্রির যে ভেতরকার যে পলিটিক্স হয় বা ভেতরকার যে একটা ওই হয় না, যে একটা ইমেজ হয় যে খুব গুডি গুডি ঠিক ঠিক ব্যাপার, কিন্তু আবার একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে, আমাদের মতো সব নেই ভাই, ঠিক আছে, বাওয়াল হুয়া তো ফোর দেঙ্গে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটার মধ্যে না একটা কোথাও একটা শালীনতা আছে, মানে ওর সাথে আমার হোক বা আমার সাথে সাগরনীলের হোক, যার সাথেই ঝামেলা হোক, ব্যাপারটা কিন্তু এমন জায়গায় কখনো পৌঁছাবে না, আমার দিক থেকেও পৌঁছাবে না, আশা করি ওর দিক থেকেও পৌঁছাবে না, যে ব্যাপারটা খুব একটা বাজে জায়গায় চলে গেল, যে আমি একটা ভিডিও করছি অরিত্রকে খিস্তি দিয়ে, বা অরিত্র একটা ভিডিও করছে আমার বাপ মা তুলে। না আমি বলছি যে এটা তো একটা অন্য, এটা তো না না আমি বলে নি, একটা ছোট অন্য প্রফেশনাল দিক দিয়ে বলছি তোমাকে। ধরো আমি একটা মানে আমার ধরো রূপমের সাথে ওই মুহূর্তে ঝামেলা চলছে, এবার আমি কোনো একটা জায়গায় গেছি, কোনো পিআরের সাথে কথা হচ্ছে, কোনো ছবির প্রমোশন নিয়ে কথা হচ্ছে, তো ধরো তখন আমাকে বলছে যে আর কোন ইউটিউবার হতে পারে, তখন যে রূপম সাগরনীল আছে, তুমি নাম্বার নিয়ে নাও, নাম্বার শেয়ার করে দিয়েছি। আমাদের কাছে যখনই কোনো বড় ইন্টারভিউর অফার আসে, বড় ইন দ্য সেন্স মানে যেটা মানে একটা কোনো আইকনিক ইন্টারভিউ হতে পারে, মানে ধরো আমার কাছে এলো, রূপমের কাছেও মোটামুটি সব আমাদের একসাথেই আসে, তো আমরা কিন্তু ফার্স্ট রেকমেন্ড সাগরনীলের নামই করি, জিজ্ঞেস করে না ও সামনেই আছে, এরকম নয়, এটা কিন্তু 3 ইয়ারই কথা খোলার পর নয়, কিন্তু এটা বহুদিন থেকেই, যে অনেক সময় আমরা বলি সাগরনীল বলে ও কিন্তু ভালো, এরকমভাবে আপনি দেখতে পারেন, ওকে বলে দেখতে পারেন। সো এইটা কিন্তু রয়েছে, মানে ওই প্রফেশনালিজমের জায়গাটা রেখে, কিন্তু মানে হয়তো এই কথা কাটাকাটি হলো পার্টিকুলার একটা টপিকে। হ্যাঁ, আর একটা বিষয় জানো তো কি, সেটা সব থেকে আমার যেটা মনে হয় বোঝা মানুষের খুব দরকার, যে আমরা কেউ তো শত্রু নই, একটা ঝামেলা হলো আমাদের মধ্যে, কি এমন ব্যাপারটা হচ্ছে যে দুজনের মধ্যে একটা এমন ঝামেলা হয়ে গেছে যে ও আমার দোতলা বাড়ি আক্রমণ করতে আসছে, আমি ওর 3তলা ফ্ল্যাট নিতে আসছি, ওরকম ব্যাপার তো নয়, একটা টপিকে ঝামেলা হয়েছে, ওখানে আমি আরও দুজনের পয়েন্ট অফ ভিউর সাথে অ্যাগ্রি করি না, আমি একটা বিষয় কিছু মনে হয়েছে, আমি একটা ভিডিও করেছি, ওর কিছু মনে হয়েছে ভিডিও করেছি, তারপরে আমাদের মধ্যে এমন হয়েছে অরিত্র আমাকে ফোন করেছে, তুমি তো এরকম এই বিষয়টা আমাকে টেক্সট করেই বলতে পারতে, আমি বললাম তোমাকে আমি তো 1 মাস আগে থেকে বলে যাচ্ছি বিষয়টা, এরকম হলো ব্যাপারটা একটা জায়গায় পৌঁছে গেল। সাগরনীলের সাথে তো আমার বহু এমন জিনিসপত্র হয়, ভিডিওতে না, আমি এমনি বলছি, সাগরনীলের সাথে আমার প্রচুর গল্প হয়, প্রচুর কথা হয়, আমরা 2-3 ঘন্টা সিনেমা নিয়ে আড্ডা দিয়ে দিই, যে কোনো বিষয় নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, একটা কোনো ঝামেলা হয়েছে, যে আমাদের ঝামেলা না, লোকের ঝামেলা, এবার সেটা নিয়ে ও একটা মতামত দিয়েছে, আমি ওটার সাথে পুরোপুরি ডিফার করি, এবার দুজনের হলো আলোচনা শুরু, সে আলোচনাটা না ধরো রাত্রি 2টোয় শুরু হয়েছে, ভোর 5টায় পৌঁছে গেছে, সেই পয়েন্টটি আমরা ঠিক করছি, রূপম দেয় এত বাদ দাও, তুমি কিছু মনে করো না, ভাই তুমি কিছু মনে করছো, এরকম সঙ্গেই তাই, মানে ভিডিওতে একটু হলেও হতে পারে, সামনাসামনি ফোনেতে কোনোদিনও হয় না। একবার কি হয়েছিল, অরিত্রদা একটা ভিডিওতে আমাকে ঠুকে দেয়, ঠিক আছে, আমি হঠাৎ করে না আকাশ থেকে পড়ি, যে হঠাৎ করে আমাকে কেন, কারণ আমি অরিত্রদাকে ঠুকিনি। বিষয়টা হচ্ছে কি, যে ওখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল, অরিত্রদা একটা বিষয় ভুল বুঝেছিল, ঠিক আছে, সেখান থেকে ওটা হয়, এবং তার পরবর্তীতে আমিও রাগের মাথা অরিত্রদাকে ঠুকে দিই, ঠিক আছে, এবার সেইটা তার পরবর্তীতে ফোনে আমরা 1 ঘন্টা কথা বলি, ওখানেই ঝামেলা মিটে গেল, দ্যাটস ইট, এর বাইরে ভালো। আর কি বলতো, একটা বিষয় এটা আমি মনে করি, একটা মানুষের সাথে আমার খারাপ লাগলো, সাগরনীলের সাথে কোনো একটা বিষয় আমি অ্যাগ্রি করি না, তার মানে কিন্তু এটা নয় তার সাথে যদি আমার 3 বছর একটা বন্ধু থাকে, 3 বছরের বন্ধুটা মিথ্যে, মানে ওটা মিথ্যে হয়ে যায়, বা সেই মানুষটা পুরোপুরি আগাগোড়া খারাপ হয়ে যায়। যদি আজকে সাগরনীল আমার কাছে পুরোপুরি খারাপ হয়ে যায়, পুরোপুরি ওকে আমি পুরো একদম ব্ল্যাক লিস্টে ফেলি, কালকে যদি আমায় তুমি জিজ্ঞাসা করো, যে আমার তুমি জিজ্ঞাসা ধরো করলে, রূপম ভাবছি সাগরনীলকে আমাদের পডকাস্টের আমার নাম্বারটা দাও, আমার ক্ষেত্রে জিনিসটা কী হবে, পুরোপুরি কাট অফ, ওর সাথে আমি নেই। আমি বহু মানুষের ক্ষেত্রে দেখি একটা টিম তার একসাথে কাজ করে ঝামেলা হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে,
পুরোপুরি ব্ল্যাক লিস্টেড, পুরোপুরি দূরে সরে গেছে। সমস্যা মানুষের মধ্যে হবেই, আজীবন হবে। এবং আমরা কেউ তিনজন একসাথে কাজ করছি, একটা চ্যানেল চালাচ্ছি, সেটা আজীবন চলতে পারে, সবসময় ঠিক থাকবে ওরকম বিষয়টা না, নাও কাল চলতে পারে। কিন্তু যাতে জিনিসটা এমন জায়গায় না পৌঁছে যায় যেখানে আমি অরিত্রকে নিয়ে 4টে বাজে কথা বলছি, সাগরনীল আমাকে নিয়ে 4টে বাজে কথা বলছে, অরিত্র সাগরনীলকে নিয়ে বলছে। আর ব্যাপারটা এই এটা তিক্ততা না কিন্তু পৌঁছে। মানে এটা কিন্তু লাইফেরই একটা ব্যাপার। তুমি দেখো যে বাড়ির মধ্যেও আমরা যখন আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি হতো, বাড়ির বিভিন্ন লোকের সাথে এরকম ঝগড়া হতো, ঝাঁটি হতো, তারপরে আবার তো মিটেও যেত। আর আমি তোমাকে বলছি আমরা তো নয় নর্মাল কিছু ইউটিউবার্স, আমাদের খুব কম বয়সে এই ফিল্ডে আমরা কতদিন বা কাজ করছি। অঞ্জন দত্ত অত সিনিয়র একজন লোক, অত মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ, তার সাথে আমাদের ঝামেলা অনলাইনে, বেসিক্যালি আমার সাথে। তারপরে সে তো আমার লেখা স্ক্রিপ্টের উপর কাজ করলো, ছবি করলো। তো অঞ্জন দত্ত যা স্টেটমেন্ট দিয়েছে, আমার একটা ওনার সাথে ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউতে উনি না মানে ইমোশনাল হয়ে গেছেন। উনি ইন্টারভিউতে বলছেন যে ওই স্টেটমেন্টটা দেওয়া আমার ভুল হয়েছে, ওটা আমার ভুল হয়েছে। এই কথাটা একটা ইন্টারভিউতে শুরুতে এরকম একজন ভেটরান অ্যাক্টর বলছে, যার না জীবন থেকে আর কিছু পাওয়ার নেই। মানে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে, ওটা আমার খুব খারাপ লেগেছে। তখন না শান্তদেব যেটা মনে হচ্ছে, তখন মনে হচ্ছে কি যে আমরা, তখন এটা মনে হচ্ছে যে আমরাও না এত কিছু, আমরা বাওয়াল করলাম। উনি ইন্টারভিউ শেষে যেভাবে জড়িয়ে ধরছেন, মানে বাচ্চা ছেলে আমি ওনার কাছে, ঠিক আছে, যেভাবে জড়িয়ে ধরছেন, যেভাবে কথা বলছেন, তখন মনে হচ্ছে কি হ্যাঁ আমরাও এত কিছু না বলে। সেটাই। তো ওইটা হবে জানো তো, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং। আর আমি এইখানে একটা কথা বলবো, সেই ইন্টারভিউতে অঞ্জন দত্ত যে কথাটা বলেছিল, আমি সেটাকে টেনেই আমাদের নিজেদের মধ্যে টাসেল কিভাবে সলভ ডাউন, অন্যও বলেছিল সেটা খুব ভালো দেখতে, অন্যও বলেছিল। যাই হোক, তো অঞ্জন দত্ত সেখানে বলেছিল যে তারপরে কিন্তু অরিত্র, সাগরনীল কেউ তোমরা মনে রাখোনি এই কথাগুলো, আমার বিভিন্ন কন্টেন্ট এসছে তোমরা দেখেছো, এরকম টাইপের কিছু কথাবার্তা বলেছিল। আমরা অ্যাকচুয়ালি পরে বহু ভালো কাজ এসছে, অঞ্জন দত্তের অভিনয়ের প্রশংসা করেছি, পরিচালনার প্রশংসা করেছি। ইনফ্যাক্ট লাস্ট ছবিটা চালচিত্র এখন দারুণ দারুণ। কেন আবার হলো বলতো এই সমস্যাটার মিটমাট? কারণ হচ্ছে সিনেমা, ভালো সিনেমা, আর সেই জায়গাতে আমাদের তিনজনেরও সূত্র বাঁধা। ধরো ঝামেলা হলো, ভালো সিনেমা আবার এক জায়গায় নিয়ে চলে আসবে। এক্স্যাক্টলি, এটা একদম ঠিক বলেছো। আর একটা বিষয় দেখো, আমি তোমাকে বলছি, না আমি বলছি, আমি অনেক না আমি এটা বলিনি, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। অরিত্রর তো আমাদের ছেড়ে দাও, আমাদের রিভিউ কথা বাদ দাও, আমি একজন রিভিউয়ের নাম নেবো না, আমি বলছি অরিত্রর একটা ছবি এসেছে, তার কিছুদিন আগে অরিত্রর সাথে তার বাওয়াল হয়েছে। এবার সেই ছেলেটাও রিভিউ দেয়, তুমি দেখো সেই ছেলেটা অরিত্রর ছবিটা ভালো হয়েছে, অরিত্র ছবিটাকে কী রিভিউ দিয়েছে, তার তো ওর সাথে ঝামেলাই আছে, কিন্তু ছবিটা দেখে তার ভালো লেগেছে। এটাই হচ্ছে সিনেমা, এটাই হচ্ছে আর্ট। তার ছবিটা ভালো লেগেছে, সে ছবিটাকে ভালো রিভিউ দিয়েছে। এবং আমি জানি না এখন অরিত্রর সাথে তার কেমন সম্পর্ক, কিন্তু আমার বিশ্বাস কালকে, বুঝতে পারছি না, নাম বলে দেওয়া, নাম বলবো আমি বুঝলাম না, ঠিক আছে, নাম যদি না বলতে চাও না বলো, কিন্তু আমি পরে আমরা অফ ক্যামেরা এটাকে নিয়ে ডিসকাশনটা কন্টিনিউ করব। বুঝতে পারোনি তোমরা? না আমি সিরিয়াসলি আমি ধরতেই পারলাম না, কারণ যার এরকম অসুবিধা রয়েছে তার তো ভালো রিভিউ দেওয়ার কথা নয়। আমার এটাই ভালো লাগলো সেই ছেলেটার দেখে, যে সে ঝামেলা হয়েছে, দুজনকে বলেছে, সে অনেক পোক করেছে, এও পোক করেছে, ঠিক আছে, ছবিটা আর্টটা দেখেছি, আর্টটা ভালো লেগেছে ভাই। মানুষটার সাথে আমার ঝামেলা থাকলো, সেটা সাইডে আবার ঝামেলা চলবে, কিন্তু আমি কাজটা দেখেছি, কাজটা দিয়ে আমি জাজ করছি, সেই কাজটা ভালো লেগেছে আমার। পরে যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে, সে মস্তিতে বলছে যে এর সাথে কাজ আসছে, আমার এটা দেখে ভালো লাগলো যে চলো ভাই ছেলেটার এই দিকটা ভালো, যে ও কাজ দিয়ে জাজ করছে, যে কাজটা ভালো, আমি এক্সাইটেড, এই ছবিটা আসছে এই নায়কের সাথে, এটাই আমার মনে হয় এটাই অ্যাপ্রোচ হওয়া উচিত। এবার আমি সাগরনীলের কাছ থেকে তখন সরে গেছিলাম, সাগরনীলের আসি যে তোমার ওদের দুজনকে চেনা কিভাবে? আমার চেনা হচ্ছে, আমি রূপমদাকে অনেক আগে থেকে মেসেজ করে রেখেছিলাম। আচ্ছা, রূপমদা পাত্তা দেয়নি, হ্যাঁ একদম সত্যি কথা বলছি। তারপর একদিন রূপমদা মেসেজ করে। তো মেসেজটা কে করেছিল? ওটা রূপমদাই মেসেজ করে। হ্যাঁ তাই তো, আমি মেসেজ করে রেখে দিয়েছি, পাত্তা দিইনি, এটা কোনো কথা হলো? পাত্তা দেয়নি মানে দেখেনি বা কিছু একটা বটে। মানে আমি এখন আমি বুঝতে পারি যে রূপমদা পাত্তা দেয়নি। তখন ভেবেছিলাম যে দেখেনি, কিন্তু এখন আমি বুঝতে পারি রূপমদা পাত্তা দেয়নি। কারণ হচ্ছে যে রূপমদা হচ্ছে যে, দেখো আমি এটা বুঝেছি, এটা আমার ক্ষেত্রে আমি বুঝেছি যে আমার লোককে পাত্তা দেয় না, ডিফিকাল্ট। আমি পাত্তা দিই না, মানে আমি সত্যিকারের চেষ্টা করি যতটা সম্ভব ডিসকানেক্টেড থাকতে, এটা একদম সত্যি কথা। পাত্তা দেওয়ার বিষয় না সেটা। আমি নিজের একটা 10 বছরের প্রায় ফেসবুক প্রোফাইল ছিল, 10 বছর 7-8 বছর ফেসবুক প্রোফাইল ছিল, সেটাকে আমি সম্পূর্ণরূপে ত্যাগ করলাম। কারণ সেখানে ইন্ডাস্ট্রি প্রচুর মানুষজন হয়ে গেছিলো, এবং আমি প্রচুর মিমস টিমস শেয়ার করি, সেটা বাংলা সুপারস্টার থেকে শুরু করে হিন্দি সুপারস্টার থেকে শুরু করে বাংলাদেশের সুপারস্টার, সেটা আমি শেয়ার করলে খুব খারাপ ব্যাপার হবে আর কি।
তো আমার ব্যক্তিগত জীবনে সেটা আমি একটা মিম শেয়ার করতে গেলে যদি আমাকে ভাবতে হয় যে এই সুপারস্টারের ফ্যানরা চলে আসবে এক্ষুনি, তাহলে আমি পারবো না সেটা নিতে। তো আমি এটা ত্যাগ করেছি সম্পূর্ণরূপে। তো রূপমদার সঙ্গে তো এভাবে হলো। আর রূপমদা আমাকে একটা প্রিমিয়ারে পাঠিয়েছিল, অতীব খাজা একটা সিনেমার প্রিমিয়ারে, তার জন্য রূপমদাকে এখনো মনে মনে গালাগালি করি আমি এবং কর্ণজিৎ। বলে দেবো নামটা বলা উচিত হবে না। মধ্যে কথা ভোজপুরি সিনেমা ছিল, ঠিক আছে, ভোজপুরি সিনেমার প্রিমিয়ার, হ্যাঁ একটা ভোজপুরি সিনেমার প্রিমিয়ার ছিল, সেটা একটা রাজনীতিবিদের নাম নিয়ে নাম সিনেমাটার। রূপমদার কি মনে আছে? আমি বারবার চেষ্টা করছি কি সিনেমা। তো যাই হোক, আমি ভুল করে পৌঁছে গেছিলাম, আমি আর কোনো জীবনের প্রথম প্রিমিয়ার। এত জঘন্য সিনেমা, আমরা ইন্টারভেলে বেরিয়ে চলে এসেছি। কোনোদিন করিনি আজ অব্দি কোনো প্রিমিয়ারে গিয়ে ইন্টারভেলে বেরিয়ে, যত খাজাই হোক না দেখেছি। তোমরা বেরিয়ে এসছো? না যাইনি। আমি ইন্টারভেলে বেরিয়েছিলাম তখন, বুঝলে তো, না সিনেমার নাম বলবো না। এটা মানে দারুণ একটা ব্যাপার, এটা তোমাদেরকে বলি। একদম প্রথম আমি প্রথম প্রিমিয়ারে কে ইনভাইট করেছিল জানো তো? আমাকে কৌশিক গাঙ্গুলি। আচ্ছা, নগর কীর্তন প্রিয়া সিনেমাতে। দারুণ লেগেছিল, সিনেমাও সলিড। আর কৌশিক গাঙ্গুলি ডেকেছে, কৌশিক গাঙ্গুলি প্রিয়ার গেটে দাঁড়িয়ে আছে। কৌশিক গাঙ্গুলি হাইট খুব লম্বা, জানো তো? তো কৌশিক গাঙ্গুলি একদম দাঁড়িয়ে আছেন। আমি গেলাম যে স্যার, অ্যাকচুয়ালি আমাদের একটা পেপারে ইন্টারভিউ বেরিয়েছিল, সেটা দেখে উনি ফোন করেন এবং নিজে থেকে প্রত্যেকজনকে ইনভাইট করেছিলেন যাদের ইন্টারভিউ বেরিয়েছিল। মানে কেউ ফেসবুকে লেখে, কেউ ধরো ইউটিউবে তখন আমি মানে একমাত্র ছিলাম, তো মানে আমারই বেরিয়েছিল আর কি, তো আমাকে ডেকেছিল। তো একদম 2019-এর প্রথম দিকে এটা প্রথম প্রিমিয়ার, হেভি এক্সপিরিয়েন্স। নগর কীর্তন দারুণ সিনেমা, অসাধারণ পারফরমেন্স। আচ্ছা, তার পরবর্তীতে আরেকটা প্রিমিয়ারে আমাকে ইনস্টাগ্রামে দেখলাম মেসেজ এলো, গেলাম, সেম প্রিয়া সিনেমা। গিয়ে আমি দেখছি সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন ছবির মধ্যে। হ্যাঁ, আমি না ছবিটা দেখছি, এটা কী সিনেমা এটা। আমার যা এক্সপিরিয়েন্স, বুঝলে তো, আমি আর বসতে পারছি না। আমি না মানে 15 মিনিটেই বুঝে গেছি কি, ঠিক আছে। আর তখন মানে যাওয়া মানে বুঝতে পারছি, আমি মানে তখন আমাদের ফুল ফ্লেজেড আর কি, মানে ওয়ার্ক ফ্রম হোমের কোনো গল্প নেই, নেই। তো পুরো অফিস করে গেছি, একে টায়ার্ড, তারপরে ওরকম সিনেমা। ঠিক আধ ঘন্টা পরে টুক করে বেরিয়েছি, পালিয়ে গেছি, আর রিভিউ করিনি। আমাকে বারবার ওই যে যিনি ইনভাইট করেছেন তিনি মেসেজ করছেন যে কি হলো। আমি একটা কেস বলি। আমার একটা বন্ধু এবং আরও একজন রিভিউয়ার, আমরা একটা ছবি দেখতে গেছি হলে। হলটায় ঢুকে দেখছি কি, আর ছবিটা মানে আমাকে একজন ইনভিটেশন পাঠিয়েছিলেন, আমি তার ইনভিটেশন মানে বলেছিলাম যেতে পারিনি, তো আমি নিজে টিকিট কেটে দেখতে গেছি। এবার টিকিটের দাম যথেষ্ট বেশি, আর আমার যে বন্ধুটা তাকে আমি টোপ দিয়েছি ভালো ছবি বলে। যাই হোক, আর পোস্টারটা খুব ভালো ছিল। হ্যাঁ, ছবিটার নাম আমি বেরিয়ে বলছি, তোরা বুঝে গেছো কোন ছবি। তো আমি ছবিটা দেখতে ঢুকেছি, আর না দেখছি কি অনেকজন গেছে কাপল, আর ছবিটা মোটামুটি ওই তোমার 21-22 হবে, কিন্তু ওই তোমার কি বলে ভ্যালেন্টাইন্স উইকেন্ডের আশেপাশে ছিল। হিন্দি না বাংলা? বাংলায়। তো প্রচুর কাপল গেছে, এবার আমরা 3 জন গেছি। ছবিটা শুরু হয়েছে, ছবিটার মানে মোটামুটি শুরু থেকেই আমরা দেখছি যে কেউ ছবিটা দেখছে না, আমরা 3 জন ছবিটা দেখছি। আর আরেকজন যে রিভিউয়ার, তার ছবিটা ভালো লাগছে, আর আমিও সহ্য করতে পারছি না, আমার বন্ধুরাও সহ্য করতে পারছে না। এবার রিভিউয়ারটা আমাকে দেখে কী করেছে, পাশে এসে বসেছে। আর ছবি দেখার সময় না কেউ বকবক করলে আমার খুব বিরক্তিকর লাগে, ফোন ঘাটলে অসুবিধা হয়, কিন্তু এই ছবিটার বেলা বকবক করলে ভালো লাগছে, স্ক্রিনে আমার তাকাতে ইচ্ছা করছে না। এবার আমি এবং আমার যে বন্ধুরা ছিলাম, আমরা চারিপাশে দেখছি যে কারা কারা এসেছে, তারা কী করছে, এরকম চলছে। ছবিতে একটা ব্লাস্টের সিন হয়, একটা ইয়েতে পাহাড় আগে ল্যান্ডমাইনে একটা ব্লাস্টের সিন হয়। ওটা যখন হয়, আমি না এরকম করে উঠেছি, 7 কারোর এরকম করে উঠেছি। এবার যারা কাপল ওখানে ছিল, কেউ পপকর্ন টপকর্ন নিয়ে অনেক ইন্টিমেট অবস্থার মধ্যে ছিল, সবাই না কেঁপে উঠেছে। এবার সবাই ব্যাপারটা খুব এনজয় করেছে, হেসে দিয়েছে। আমি ওই ছবিটা দেখার সময় যা বাওয়াল করেছি, আজ অবধি কোনো ছবিতে আমি বাওয়াল করিনি। মানে যা চিৎকার করা, যা গালাগাল দেওয়া, যা বক্তব্য রাখার আমি রেখেছি। এবং ওই ছবিটা আমি হাফ টাইমের আগেই বোধহয় বেরিয়ে এসেছিলাম। ওই একটা ছবি মনে আছে আমার, আমি করেছিলাম এবং আমার রিভিউ করেছি। এবং আমার যে বন্ধু, তারপর থেকে সে, আমি যদি তাকে বলি আমার সাথে ছবি দেখতে গেছিল ভালো ছবি, সে আমায় ট্রাস্ট করে না। না, অরিত্রদা রূপমদা হচ্ছে সবচেয়ে মানে আর কি দুঃসাধ্য কাজটা করে আর কি, সেটা হচ্ছে একা সিনেমা দেখতে যাওয়া। আমি তো কর্ণজিতের সঙ্গে যাই, এবং এই ধরনের বাওয়ালের যে কথাটা রূপমদা বলছে, আমরা এই ধরনের বাওয়াল হচ্ছে হামেশাই করে থাকি। কারণ আচ্ছা, কখনো কখনো হেভি লাকি হয়ে যায়, আমি গেলাম, ঠিক আছে, দেখলাম যে সাগর নীলার কর্ণজিৎ, কারণ তখন আমরা আমি স্টারে যাই আর অরিত্রদাও স্টারে যায়। তার ধরুন সিনেমাটা এমন একটা সিনেমা চলছে, যে সিনেমাটা হচ্ছে মানে একদম অনুরাগ কাশ্যপের কথা ঘাটিয়া, ঠিক আছে।
এবার সেই একটা দেখবে উলফ অফ দ্য ওয়াল স্ট্রিট এর সিন আছে, ডিড ইউ ফিল এনিথিং, বসে আছে আমি আর হয়তো সেরকম ডিড ইউ ফিল এনিথিং সেরকম ব্যাপার চলছে পুরো, ঠিক আছে, কিছুই ফিল করা যাচ্ছে না ছবিটার মধ্যে, এমনি চলছে একটা র্যান্ডাম, ও সুন্দর নায়িকা সুন্দর নায়ক চলছে সিনেমাটা। রূপম দা আশা করছি বুঝতে পারছে না সিনেমাটা, বেরিয়েই বলছি সিনেমার নাম বলা যাবে ওটা বলে এবার আমার সাথে আলাপটা বল, আমাকে তো বলে দিলি, আমি পাত্তা দিলাম না। তা ওই তো বললাম তো যে তুমি আমাকে তারপরে শুরু হলো হচ্ছে যে প্রিমিয়ারে পাঠান, ওরা মনে মনে ভাবছে কিরম জানোয়ার ছেলে, হ্যাঁ কি ছবির প্রিমিয়ার পাঠানো। না আমরা তখন অ্যাকচুয়ালি আমার হচ্ছে যে মানে আমার পড়াশোনাটা এমনভাবে হয়েছে যে আমি মানুষের প্রতি কৃতজ্ঞ থাকি সবসময়। তো আমাকে ধরুন যারা ফার্স্ট ইন্টারভিউ দিয়েছে রেস্ট ইন প্রেম, তাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ, আমি কর্ণজিৎ, যে আমাদেরকে প্রথম ইন্টারভিউ দেওয়া। এবং উন্মেশদার যখন ইন্টারভিউ আমরা করতে গেছিলাম, বাঁকুড়া গেছিলাম ইন্টারভিউ, তখন উন্মেশদা বলেছিল যে মানে আমরা বুঝতে পেরেছিলাম কথাবার্তা, আমার মনে নেই এক্স্যাক্টলি বলেছিল কিনা, যে ওই ইন্টারভিউটা দেখেছে এবং সেখান থেকেই বোধহয় আমরা উন্মেশদার ইন্টারভিউটাও পেয়েছিলাম। তো সেখান থেকে আমাদের জার্নি শুরু। রূপমদা প্রিমিয়ারে পাঠিয়েছিল প্রথম, সেটা আমাদের একটা কৃতজ্ঞতার জায়গা রয়েছে। তো অরিত্রতার বিষয়টা হচ্ছে যে অরিত্রতাকে আমি একটা রিপ্লাই দিয়েছিলাম, অরিত্রতাকে ফ্রেন্ড বনি সেনগুপ্তের ছবি ঠিক আছে, যে আমার তখন বক্তব্যটা, তখন আমি ফিল্ম ইন্ডাস্ট্রির যে বিভিন্ন তখন আমি এতটা মানে জানতে না, জালিয়াতি মারপ্যাচ আমি জানতাম না। আমি তখন এটা বিশ্বাস করতাম যে মানুষ সিনেমা বানাচ্ছে মানে তার একটা ভালো ইন্টেনশন আছে বলেই বানাচ্ছে, কিন্তু এটা সত্যি কথা নয়। এই ভুলটা আমাকে অরিত্রতা সেই সময় ভাঙায়, এবং তখন আমি পুরোপুরি যে কথাটাকে যেই তো ঠিক বলেছে বিশ্বাস করিনি তা নয়, আমি তারপর ধীরে ধীরে রিয়েলাইজ করি যে এই কথাটাই সঠিক কথা। এবং আমরা তারপর একটা ইন্টারভিউ করি, মানে ইন্টারভিউ আমাদের নেয় সাগর নীল, যেখানে আমিও ছিলাম, অরিত্রও ছিল। সেইটাই হচ্ছে ওর সাথে আমাদের প্রথম দেখা হয় সাগর নীল। আমার সাথে কি তখন প্রথম দেখা হলো? হ্যাঁ, ওটাই প্রথম দেখা, এবং ফোনে কথা হয়েছিল। ফোনে কথা হয়েছে, এবং তখন সাগর নীলের একটা বাজ পাখির মতো হেয়ার কাট ছিল, ওটা ছিল ওর সাথে আমাদের প্রথম আলাপ। এবং তারপরে তো বহু প্রিমিয়ার টিমিয়ারে যাওয়ার একসাথে হয়ে যায় আর কি। এবং তখন আমরা বুঝলাম যে, আর আরেকটা জিনিস বলে রাখি যেটা আমি বলতে ভুলে গেলাম, আমার একটা ছবি এসেছিলো অঙ্কুশ দ্বারা একটা ছবি, মানে সিনেমার প্রমোশন, আমি অরিত্র সিনেমা বানিয়েছিলাম, তো ওই ছবিটা ও রিভিউ করেছিল, ঠিক আছে। এবং তার আগে থেকে ওর সাথে পরিচয় হয়ে গেছে, কিন্তু ওই যে রিভিউটাও করেছিল, রিভিউটা ভালো দিয়েছিল আলাদা ব্যাপার সেটা, কিন্তু ও না মানে অনেকগুলো জিনিসপত্র খুব ভালো করে এক্সপ্লেন করেছিল, ঠিক আছে। এবং আমি তখন ওর সাথে অতটাও ডিটেলে কথা হয় না, আরে এ তো ভাই মানে হেভি, ঠিক আছে, হেভি ভালো, ঠিক আছে। তার মানে ওই একটা ভালো রিভিউ দিলে একটু হালকা ব্যাপারটা আমার থাকে ওরকম। তারপরে তো ওর রিভিউ আমি ফলো করা শুরু করলাম, তখন দেখলাম যে যেরকম পিছনে একদম চুমকি ঠুমকি নিয়ে বসেছে, আর যেভাবে ও কথা বলছে, এরকম প্রোনাউন্সিয়েশন, এত পরিষ্কার শব্দ, এরকম বাংলার শব্দের ব্যবহার, আমার ওই জিনিসটা খুব ভালো লাগে। মানে যারা গুছিয়ে কথা বলতে পারে না, আমার একটা ভালো লাগা থাকে যে চলো এই গুছিয়ে কথা বলতে, মানে আমার সবথেকে প্রয়োজন হচ্ছে আমার মনে হয় তুমি যেটা ফিল করছো সেটা কতটা বোঝাতে পারছো, এক্সপ্রেসিভ তুমি কি না, সেটা বোঝাতে না পারাটা আমার খুব বড় ব্যর্থতা। তো সেটা না ও খুব সুন্দর করে ভিডিওতে তুলে ধরে, যে কারণে আমার সাগর নীলকে প্রথম দিকে যে বলতাম যে এরকম একটা চ্যানেল এসছে আপনারা দেখুন, আমি অনেকবার বলেছি, তাতেও লোকের সমস্যা মনে আছে প্রথম দিকে। তারপরে একবার কি হয়েছিল, মানে যখন ধরে দেখবে তুমি ট্রেলার রিভিউ বা কিছু রিয়াকশন দাও, তো অনেক যারা প্রোডাকশন হাউস আছে তারা বিভিন্ন ক্লিপস না জুড়ে জুড়ে একটা ভিডিও বানায়, যে কোন কোন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়। তো সাগর নীল একটা যেহেতু নেগেটিভ রিভিউ দিয়েছিল মনে হয় না কিছু এরকম হয়েছিল, তো সাগর নীলের ভিডিওটা ওরা অ্যাড করেনি ওখানে, তা আমি ওটা নিয়ে কথা বলেছিলাম, সেটা নিয়েও দেখি লোকের প্রবলেম। আর আরেকটা বিষয় হচ্ছে, মনে আছে কোনটা বলছি বুঝতে পারছেন না, ব্যাপার হচ্ছে অরিত্রদা রূপমদা সামহাউ ফেল যে আর্টিস্টিক সেভেন সেন্স মেবি ভালো কিছু করতে পারে। ব্যাপার হচ্ছে যে অনেকেই না আমি এখানে একটা কথা বলিনি ভালো কিছু করতে পারে ওটা মনে হয়নি। একটা বিষয় যেটা সেটা রিভিউটা মানে সিনেমাটা একটা বিষয় হচ্ছে সত্যি কথা, সেটা যদি সাগর নীলকে যদি ওর মধ্যে কোনো কোয়ালিটি না থাকতো, ভালো রিভিউয়ার না হতো, ঠিক আছে, অরিত্র পুশ করে টানতে পারতো না। আমি পুশ করে আমরা কে, ঠিক আছে, ওর মধ্যে কোয়ালিটি ছিল বলে আজকে ওই জায়গায় এসছে, আমি এটা বিশ্বাস করি, ঠিক আছে। আজকে কেউ কাউকে পুশ করে এই জায়গায় আনতে পারে না, এটা আনা সম্ভব না। ও এবং কর্ণজিৎ, আমি মানে একদম এখানে বসে অনেস্টি, মানে একদম অনেস্টি বলছি, ওদের মতো স্ট্যান্ড পয়েন্টওয়ালা ছেলে তুমি পাবে না, মানে এই জিনিসটা বিশ্বাস করি। সেটা তো স্বাভাবিক, মানে এটা হওয়া উচিত, শুরু করেছে আরো অনেকে কিন্তু শুরু করেছে। আর একটা কথা সেখান থেকেও উঠে এসেছে। আর আরো একটা কথা কি বলো তো, সেটা হচ্ছে আজকে বহু লোক এটা বলে, এটা অনেকের ধারণা কেটেও গেছে, এটা ভুল, যে এই যে অরিত্র একটাকে বললো না যে আমি রেকমেন্ড করি বা অরিত্র রেকমেন্ড করে যে সাগর নীল চ্যানেলটা দেখতে পারো ভালো করে, এটা তো আমরা বলি। তো এবার লোকে ভাবে কি যে হয়তো আমরা বলি যে ওই চ্যানেলটাকে ইন্টারভিউ দিলে আমরা সেই ইন্টারভিউ পার্ট হবো না, এটা করা যায়? আমি একটা প্রোডাকশন হাউসকে বলতে পারবো যে অরিত্র আসছে কি না, অরিত্র আসলে আমি যাবো না, এটা বলা সম্ভব? ওরা বলবে তুই কে বলে একটা গালাগাল দিয়ে দেবে।
আর এটা কেউ বলবে, অরিত্র বলবে যে সাগর নীল আসলে আমি যাবো না, বা আমাদের তিনজনকে ডাকো অন্য কাউকে ডেকো না, এটা বলার কোনো জায়গাও নেই। আমরা বলবো কেন? কিন্তু আমরা এটা হয়তো করতে পারি যে এই ছেলেটাকে একবার দেখতে পারো, কিন্তু আজকে আমাদের বলতে হয় না। আজকে সাগর নীলকে সবাই চেনে, ওর চ্যানেলটাকে, ওর এবং করণজিতের চ্যানেল আর্টিস্টিক সেভেন্স সবাই চেনে, ওরা ভালো কাজ করছে। তো আমার মনে হয় যে কোয়ালিটির একটা গুরুত্ব আছে। আর একটা কি ব্যাপার বলো তো, যে এটা কিন্তু ওই সাবস্ক্রাইবার কত তোমার হয়েছে সেটার উপর ডিপেন্ড করে না। আমার থেকে সাবস্ক্রাইবার বেশি অনেক চ্যানেল, আমি বাকি ফিল্ডের ইউটিউবে যে বাকি ফিল্ড সেটার ব্যাপারে আমি জানি না, বাট আমি মুভি রিভিউর ক্ষেত্রে এটা একদম হরফ করে বলতে পারি। তোমার সাবস্ক্রাইবার বেশি হলো তাও যে তোমাকে লোকে, তুমি ভাবে আমার বেশি সাবস্ক্রাইবার মানে আমি 1 নম্বর, আমি এরকম কিছু, এরকম আমি বহু লোককে ক্লেম করতে দেখেছি। এটা কিছু হয় না, ম্যাটার করে না। তোমার ওই ভয়েসটা আছে কিনা, তোমার ওই ইন্ডিভিজুয়াল, যেটা ও বলছিল যে ইন্ডিভিজুয়াল একটা টেক আছে কিনা, ঠিক আছে। সাগর নীলের থেকে বেশি সাবস্ক্রাইবারের চ্যানেলও আছে, আর সাগর নীলের থেকে অনেক অনেক কম সাবস্ক্রাইবারের চ্যানেলকেও আমি প্রমোট করেছি, যাদের মধ্যে আমি দেখতে পেয়েছি যে। আর একটা বিষয় আমি অরিত্র যে কথাটা বলতে চাইছি, একটা বিষয় কি জানো তো, একটা না, তুমি কমেন্ট বক্সে একটা পারসেপশন দেখতে পাবে, এটা সব ছবির ক্ষেত্রে হয়। ট্রেলার আসলে তুমি কিছুক্ষণ পর দেখলে কমেন্ট বক্সে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া পারসেপশন তৈরি হয়ে গেছে, সেটা একটা ভালো খারাপ না মাঝারি মানের। তারপর তুমি ভিডিও নিয়ে আসছো, পারসেপশনটা বুঝে গিয়ে, পালস বুঝে গিয়ে, তাহলে তো তুমিও সেই ভিড় হয়ে গেলে। তুমি আজকে হাউসফুল ভাইবের ট্রেলার কারো ভালো না লাগতে পারে, আমার ভালো লেগেছে বস, আমার ধক আছে বলার, কে কী বললো আমার যায় আসে না। আবার এমনও হতে পারে সবার ভালো লেগেছে, আমার ভালো লাগেনি সিনেমাটা, আমার জমছে না বস, ক্রিটিসাইজ হই না আমি। কিন্তু আজকে ওই ক্রিটিসাইজ হওয়ার পরে যে 5খানা লোক যাদের আমার সাথে পারসেপশন ম্যাচ করছে, তারা কিন্তু আমার সঙ্গে জুড়ে যাবে, এবং এখান থেকেই হচ্ছে একটা পারসেপশন বিল্ড, একটা দল তৈরি, সব কিছু সূত্রপাত এভাবেই হয়। আর না, আলটিমেটলি কিন্তু তোমাকে সিনেমাটা বুঝতে হবে, জানতে হবে। ওইটা না বুঝে তুমি 1000 চেষ্টা করলেও, ঠিক আছে, তোমার ধরো বিশাল প্রোডাকশন ভ্যালু আছে, 20 জনের এডিটিং টিম, হ্যান ত্যান, ক্যামেরা দামি ইকুইপমেন্ট, 20 জনের না না আমি বলছি, কথা বলছি, এইসব তুমি করতে পারো, এইসব গিমিক খেলতে পারো, ওটা তো 2 দিন চলবে, তারপরে কিন্তু চলবে না, ঠিক আছে। আলটিমেটলি তোমাকে, যেহেতু তুমি এই ফিল্ডটাতে কাজ করতে এসছো, তোমাকে সিনেমাটা জানতে হবে। এবার আমি একটু কম্পিটিশন নিয়ে আসি, যখন বললে যে তোমাদের 3 জনের মধ্যে কম্পিটিশন, বাকি তো ছেড়ে দাও, তোমাদের 3 জনের মধ্যে কম্পিটিশন কতটা? কম্পিটিশন দেখো, আমি সত্যি কথা বলছি, কোনো ডিপ্লোম্যাটিক না, আমি সত্যি কথা বলছি, যদি আমার ভিউজ ভালো আসে, ধরো আমার 40,000 ভিউজ এলো একটা টপিকে, অরিত্র 70 আসুক, 80 আসুক, 1 লাখ আসুক, আমার যায় আসে না, আচ্ছা ঠিক আছে। এবার এমন হলো আমার ভিউজ আসলো না, ঠিক আছে, এবার দেখলাম সালা সেম টাইমে সবাই ভিউজ মারলো, তখন তোরা ভাবি কী করলাম আমি, কী ভুল হলো, এটা হয়। আর বিষয়টা হচ্ছে, খুব সত্যি কথা হচ্ছে, দেখো আমাদের যে মানে জায়গাটা এমন হয়ে গেছে না, একটা কিন্তু মানে কম্পিটিশন রয়েছেই, যে নাহলে আমরা তো এরকম করতেই পারতাম যে আজকে সিনেমা দেখলাম, কালকে রিভিউ দিলাম আরামসে। কিন্তু বিষয়টা না, আমরা এটা করে সব করে দেখা হয়ে গেছে, আমাদের অডিয়েন্সটা এখন এমন হয়ে গেছে, কম্পিটিশন বাজারটা এমন হয়ে গেছে যে তোমাকে যে আগে আসবে বস, মানে ম্যাক্সিমাম টাইমে এটা হয়, যে আগে আসবে ওই বেশি মাল পাবে, এটা সব থেকে বড় সত্যি কথা হয়ে গেছে। আমার ক্ষেত্রে আমি বলি, আমি তোমাদের দুজনের বিষয়টা নিচ্ছি। আমার হয়েছে যে ব্রহ্মাস্ত্র দেখতে গেছিলাম আমি, হ্যাঁ, তার আগে আমি সিনেমাটা নিয়ে প্রচুর এক্সাইটেড ছিলাম যে এরকম হচ্ছে বলিউডে প্রথমবার, হ্যাঁ, তখনও তোমাদের রিভিউ আসেনি, আমি 3 জনকেই দেখি, তাই হলো ধর রিভিউ দেয়নি তো কি হয়েছে, ট্রেলার তো ভালো লেগেছে, চলে যাই, হ্যাঁ, গিয়ে দেখো আমি একটা কথা বলবো, তুমি না ঠিক করেছো, তুমি অডিয়েন্স হিসেবে একদম ঠিক করেছো, হ্যাঁ, আমি ওটা বলছি না, কিন্তু বাংলা ছবির ক্ষেত্রেও করো, না না আমি সবার ক্ষেত্রেই করি। আমি ইনফ্যাক্ট নাম নিয়েই বলছি, খাদান দেখতে গেছিলাম, ওকে, তোমাদের রিভিউয়ের অপেক্ষা করিনি, আমি সিলেক্ট করেছিলাম, হ্যাঁ খাদান দেখতে, ভালো করেছো, আমি গেছি, সেই সিনেমা দেখার পর আমার ওপিনিয়ন আলাদা, বাট আমি দেখতে গেছি। আমার মনে হয় কি, যেটা ও প্রথমেই বলছিল সাগর, আমাদের ঢুকতেই, যে আমাদের রিভিউটা তো পারসেপশন, সেটা তো আমাদের প্রত্যেকের পারসেপশন, আমাদের রিভিউটার একটা এমন দিক আছে, ধরো আজকে একটা সিরিজ এলো ছোট লোকের মতো, সেটা আমাদের জন্য প্রচার পাচ্ছে, লোকে জানতে পারছে, বা একটা মানিকবাবুর মেঘ প্রচার পাচ্ছে, এগুলো প্রচার পাচ্ছে, লোকে জানতো না, বা এই অঙ্ক কী কঠিন, আলোচনার পর কি 10 লোক জানতে পারছে। কিন্তু এমনও তো হয়, একটা হাইপ ফিল্ম লাইক একটা বড় ছবির নাম বলছে, একটা বড় ছবি ধরো বাংলা হোক হিন্দি হোক, আমরা সেটাকে ব্যাশ করে দিই, এবার 500টা অডিয়েন্স তো ভাবছে না থাক দেখতে যাবো না, তো এটাও হয়। কিন্তু আমার মনে হয় অডিয়েন্স যাদের ছবি দেখার, যে ছবিটা দেখার, তাদের ছবিটা দেখা উচিত, দেখার পর ওপিনিয়ন শুনে জাজ করা উচিত যে কতটা ম্যাচ করছে, কতটা ম্যাচ করছে না, বা রূপম তোমার ভালো লাগেনি, অরিত্র ভালো লাগেনি, আমার ভালো লেগেছে। না আমার ক্ষেত্রে আমি বলি অডিয়েন্স হিসেবে কি হয়, যে আমি যেটা দেখতে যাবো, তুমি ব্রহ্মাস্ত্র গল্পটা বলছিল, ওটা বলা হলো না। আচ্ছা, ব্রহ্মাস্ত্র দেখতে গেছি,
দিয়ে তারপর আমি যেটা ফিল করেছি, যেটা তুমিও ফিল করেছো, আশা করছি সবাই ফিল করেছো, যে এক ভেবে এক বেরিয়েছে। তারপর আমি ভাবছি যে রিভিউটা দেখেই যাওয়া উচিত ছিল, ফালতু গেল। তারপরে এসছি যখন আমি বাড়িতে, তখন দেখছি তোমাদের রিভিউ বেরিয়ে গেছে। তখন আমি দেখলাম হ্যাঁ আমার সাথে তোমাদের ওপিনিয়ন সেম মিলছে। তখন ভাবছি আচ্ছা, কোন ছবির ক্ষেত্রে মনে হচ্ছে অপিনিয়ন ম্যাচ করেনি আমাদের সাথে, একটু বলো। আমি রিসেন্ট টাইমে তো কমিয়ে দিয়েছি, মানে সিনেমা দেখা না আমাদের দেখা, না না সিনেমা দেখা। আরে আমি দেখো সিনেমা দেখা কমিয়ে দিও, আমাদের দেখা কমিও না। ওটাই আমি বলছি, সিনেমা না দেখলেও আমি কিন্তু রিভিউ দেখি। ওকে, এটা জেনুইনলি বলছি যে আমি সিনেমা হয়তো দেখছি না, হয়তো ওটিটিতে পরে এলে দেখবো যখন সময় পাবো, সবসময় তো সময় হয় না যাওয়ার, কিন্তু আমি রিভিউটা দেখি যে আচ্ছা এই সিনেমাটা কি করলো। ওকে, তো এইটা হয়েছে, কিন্তু ম্যাচ করেনি আমি সেই অর্থে মনে পড়ছে না। ওকে, যে ম্যাচ করেছে বা করেনি, ম্যাক্সিমামটাই ম্যাচ করেছে আমি বলবো। এই প্রসঙ্গে অনির্বাণদার একটা স্টেটমেন্ট আছে যেটা অরিতদা বলছিল, ওটাকে আমি আমাদের তিনজনের খুব মানে বড়সড় একটা প্রশংসা হিসেবে মনে করি। মানে আমার চ্যানেল ডিবেটই আছে অনির্বাণ দাসের বড় মানে হতে পারে যে মানে সেটা হওয়া উচিত নয়, আমি মনে করি সেটা হওয়া উচিত নয়, যে লোকে একটা সিনেমা দেখে আর 10টা হচ্ছে আমাদের রিভিউ দেখে। এটা অনির্বাণ দা বলছে, বলে যদি তোমরা তিনজন, আমার একটা শর্টসও আছে, বলছে যদি তোমরা তিনজন এরকম ভাবে উইথড্র করে নাও তোমাদের চ্যানেল, হাহাকার পড়ে যাবে, লোকে হাহাকার পড়ে যাবে। এটা বলছে। আমি তখন আবার এটাও বলছি যে তাহলে তুমি বলো ছোট লোকের মতো একটা মানে সিরিজ, বা তোমার বল্লভপুরের রূপকথা বলছি, এগুলো আমাদের জন্য কাইন্ড অফ একটু প্রচারও পেয়েছে। বলছে আমি তো খারাপ দিকটা বলছি না শুধু, আমি তো বলছি ভালো দিকও আছে। না কোনোদিন যদি তুমি অনির্বাণদার পডকাস্ট করো, অনির্বাণদাকে জিজ্ঞাসা করো আমাদের ব্যাপারে যে তুমি এদের নিয়ে কি মতামত, হ্যাঁ প্লিজ তুমি জিজ্ঞাসা করো অনির্বাণদাকে আমাদের কথা, তারপর জিজ্ঞাসা করো মতামত কি দেয় তুমি দেখো। এবং সাগরনীলের নাম তো সবার আগে নেবে, আচ্ছা, কারণ সাগরনীলকে যখনই যায় তখনই মাছ ভাত মাংস ওরে খাওয়ায়। সাবাস। ওর কথা আগে জিজ্ঞাসা করো। তোমাদের অ্যাকচুয়ালি অনির্বাণদার কথা বলার স্টাইল থেকে খুব অনুপ্রাণিত। না না, অনির্বাণ ওর কথা থেকে অনুপ্রাণিত, সাগরনীল না, এটা দেখো তুমি এই যে অল্পটা বললাম, এটা চ্যানেলের প্রথম থেকেই এটা আমার ছিল অ্যাকচুয়ালি। আমি যখন আসলে আমি বলছি কি, সাগরনীল কপি করে না, অনির্বাণদা কপি করে সাগরনীলকে। সাগরনীলের অড়াটাই এত। ওরাটাই এরকম। শোনো, আমি বাংলাতে আমি মাধ্যমিকে 91 পেয়েছিলাম। ও ভাই, মাধ্যমিকে এখানে পেয়েছিলি? আমি উচ্চ মাধ্যমিক পেয়েছিলাম 82। উচ্চ মাধ্যমিক আমি পেয়েছিলাম 81, মাধ্যমিক আমি পেয়েছিলাম 85। হ্যাঁ, তো এই বাংলাতে এই নাম্বারটা যারা যারা পেয়েছে, মানে বাংলাতে পাওয়াটা ডিফিকাল্ট, এবং প্রত্যেকের একটা ভালো পেয়েছি, কিন্তু বললাম না সিবিএসই বোর্ড ছিল তো তাই। হ্যাঁ না, ওদের ইয়েতে বোর্ডে আরো মানে অনেক ই হয় আমার মনে হয়। আমাদের ইজি হয় না, ইজি হয়, আমাদের ইজি হয়। ইজি হয়। Easy ও হয়? তোমাদের বাংলাটা না, বাংলাটা ইজি হয়। বাংলা। আচ্ছা, আমাদের বাংলাটা ইয়েতে হয়। আমি 12 কারণ 90 পেয়েছিলাম বাংলাতে। কারণ আমাদের বাংলাটা মানে এইচএস লেভেলেও যে কি পরিমাণ টাফ হয়। আর সব থেকে বাজে হচ্ছে না কি, আমাদের বাংলার যে মানে প্রজেক্টটা দিয়েছিল, ওই প্রজেক্টটা আমরা কি আশা করবো, 20তে অ্যাটলিস্ট 20 দেবে, বাদ বাকি সব কটাতে 18-19 দিয়েছে, বাংলাটা দিয়েছে 15। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু দিয়ে দিলে, একটা পিস ছিল গুরু ক্লাস 11-এ, ওটা দিয়ে দিলেই মানে। আমি এখানে একটা হাসির কথা বলতে চাই বাংলা নিয়ে। আমার একটা বন্ধু যে হচ্ছে এইচএস পরীক্ষার পিছনে বসেছিল, ও একটা কথা, মানে এইচএস না মাধ্যমিক আমার পিছনে বসেছিল, ও আমার একটা কথা বলেছিল, আমি ওটা না কোনোদিন না কোনোদিন একটা সিনেমা আমি ঢোকাবো। একটা নামকরণের সার্থকতা ছিল। ও আমাকে বলছে এই যে গল্পটা আছে আমাকে ছোট্ট করে 2 লাইনে বলে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এবার আমি ভাবছি যে এত বড় একটা গল্পকে আমি 2 লাইনে বলবো কী করে। তো আমি ওকে জিসটা বলেছিলাম, ঠিক আছে, যেরকম বসে থাকে একটা ফলও নেয়, যে কারণে ওর ওপরে 2 বিঘা জমি, ওই মালটা ছোট্ট করে বলেছিলাম। ও লিখেছে টপ টপ করে 2টো আম পড়লো। তো আমি তারপর থেকে বুঝে গেছি যে যদি 2 বিঘা জমি বলতে মনে পড়লো যে এ মাটি সোনার বাড়া। এবার সেইটাকে নিয়ে যখন এটা স্যারেরা এসে পড়াতো ক্লাসে, তুমি বেঙ্গলি মিডিয়াম, তুমি তো জানবে, আমি একটা জিনিস পরে অনেক ভেবেছি, একটু মজাই হোক, সেটা হচ্ছে যে এটা ক্লাস 5-6-এ আসতে পারে, যখন বাড়া শব্দটার এক্সিস্টেন্স কেউ জানেই না, অথবা হতে পারে যে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে, যখন হচ্ছে যে একটা ম্যাচুরিটি এসে গেছে, যেটা একটা কবিতার মতো শব্দ থাকতেই পারে, এটার সঙ্গে ওটা খিস্তি টেনে এনে কোনো দরকার নেই। ঠিক ক্লাস 10-এই আসছে যখন পেছনটা পাকে, ঠিক তখনই একটা খিস্তি, এবং গোটা ক্লাসে একটা হই হট্টগোল, স্যার বাড়া বলতে গিয়ে 14 বার এটা এই পডকাস্টের বেস্ট পার্ট। না বায়োলজিতে যে থাকতো না, মানে মেল রিপ্রোডাক্টরি সিস্টেম আর ফিমেল, ওইটা পড়াবার সময় ক্লাসের মধ্যে সবাই কথা বলছে। আর আমাদের একটা টিচার ছিল, এখানেই খুব কাছেই বাড়ি ছিল ওনার, এখন উনি নেই, মানে মারা গেছেন আর কি, অনেক বয়স হয়ে গেছে ওনার। তো উনি আর কি, হাসছিস কেন, হ্যাঁ তোরা ডাক্তার হবি,
যা বাড়িতে গিয়ে বল মা বাবাকে বিয়ে দিয়ে দিতে। আরে আমাদের ওটা আরে হতো না। আমরা একটা ঘটনা তোমায় বলি, মাধ্যমিকের আমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে, ওটা আমার জীবনে সবথেকে বড় ডিজাস্টার, বা এটা আমি আজকে ওপেনলি বলছি। সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা হচ্ছে, লাইফ সায়েন্স পরীক্ষার দিন অরিত্র ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন লিক হয়ে গেছে টেস্টের পরীক্ষায়, ঠিক আছে, লিক হয়ে গেছে। এবার সেই কোয়েশ্চেনটা আমরা সবাই পেয়ে গেছি। দিয়ে তোমার লাইফ সায়েন্সে ফিজিক্যাল সায়েন্সের আনসার লিখে না না না, ওটা তো পরে পরীক্ষা। ওটা আমরা সিনেমা। আমরা মানে ফিজিক্যাল সায়েন্সের এমন প্রিপারেশন নিয়েছি যে ভাই সবাই 90 পাবে। এবার কি হয়েছে, শুধুমাত্র আমাদের স্কুল না, মানে পার্শ্ববর্তী যতগুলো স্কুল সব তো একই কোয়েশ্চেন ইয়ে থেকে আসে, সবাই কোয়েশ্চেন পেয়ে গেছে এবং লোকে কোয়েশ্চেন বিক্রি করেছে। এমন হয়েছে, আমরা পরীক্ষা দিতে গেছি, আমাদের স্কুলের একটা ম্যাম ছিল রীতা মিস, তাকে দেখলাম ভয় পেতাম, হাড় আমাদের কেঁপে যেত, আর কোনো স্যাটিসফাইকে ভয় পেতাম না আমরা। এসে বলছে কোশ্চেন লিক হয়ে গেছে, খুব মজা। উনি দেখি এরকম বড় বড় বান চিনেছেন, হাতে কোশ্চেন লেখা, আমাদের স্কুলের কোশ্চেন চেঞ্জ, উনি হাতে লিখেছে কোশ্চেন। রে বাবারে, বিশ্বাস করবে না, যতগুলো ছেলেরা পরীক্ষা দিয়েছিলাম কেউ 40-এর বেশি নাম্বার পাইনি। বাদ বাকি যতগুলো পার্শ্ববর্তী স্কুল ছিল, আমাদের প্রত্যেকটা বন্ধু যারা অন্যান্য স্কুলে পড়তো, কোচিংয়ে আসতো, সবাই 80-90 টেস্টে পেয়েছে। আর আমরা বাদ বাকি সব জায়গায় ভালো রেজাল্ট করেছি, লাইফ সায়েন্সে আমরা 40-41, কারণ আমাদের স্কুলের খালি কোয়েশ্চেনটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের স্কুলের কোয়েশ্চেন সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার, এটা তোমাদের স্কুলের দোষ। তবে আমার জন্য স্কুল নিয়ে কথা হচ্ছে, আমাদের একটা ক্লাসে আর কি ছেলে ছিল, ও এত ইন্টেলিজেন্ট ছিল, ওকে কোথাও যে গাইড বুক পাওয়া যায় না, গাইড বুক থেকে পেজ এরকম ব্লেড দিয়ে কেটে নিয়ে আসতো মজা ফজায় লুকিয়ে। এবার তুমি দেখবে অনেক সময় হয় কি, যে ধরো একটা আনসার লেখা আছে, এবার তার নিচে ধরো এটা কন্টিনিউশনটা অন্য জায়গায় আছে, তো লেখা আছে যে বাকি উত্তরটা 135 পাতায়। তো এবার হচ্ছে ওখানটা খুলেছে, মাইক্রো করেছিল কিনা আমি ঠিক জানি না, ও এবার আনসারের লাস্টে ওটাই লিখেছে যে বাকিটা 135 পাতায়, ঠিক আছে। এবার দিয়ে এবার খাতা তো সাবমিট করে দিয়েছে। এবার টিচার ক্লাসে এসে যেমন যেদিকে খাতা দেখানো হচ্ছে, ঠিক আছে, হাফ ইয়ারলির খাতা, এসে ফেললো, রোল নাম্বার উঠলো, হ্যাঁ মিস। বলছে তুমি কোথা থেকে টুকেছো, তুমি লিখেছো এই কথাটা, বাকিটা 135 পাতা, 135 নম্বর পাতাটা কোথায়? পরীক্ষার শিটে তো আর হয় না 135 নম্বর, আনসার শিটে অত থাকে নাকি? তখন কাচু মাচু হয়ে গেছে, বুঝে গেছে টুকেছে, তো পুরো সে ফেল হয়ে গেল আর কি। ও বাবা, স্কুলের যা মানে আমাদের যা স্কুলে যা জিনিসপত্র হয়েছে, যা মজা হয়েছে, বললে সারাদিন কেটে যাবে। মানে কম্পিটিশন নিয়ে কোয়েশ্চেন ছিল আমাদের তিনজনের মধ্যে, সেখান থেকে আমরা আলোচনা করতে করতে যে কোথায় চলে গেছি। আমাদের এটা হয়, আমাদের তিনজনেরই এটা হয়, আমরা সিনেমা নিয়ে আলোচনা করতে বসলাম, সেখান থেকে মানে আমি না অ্যাকচুয়ালি সিনেমা নিয়ে আলোচনা করতে করতে অন্য কিছুতে যাওয়ার থেকে বেশি অন্য কিছু নিয়ে আলোচনা শুরু করে সিনেমাতে চলে যাই। হ্যাঁ, আর এটা সিনেমা নিয়ে বেশি আলোচনা হয় অ্যাকচুয়ালি। আর যেটা হচ্ছে কম্পিটিশন যদি বলো, রূপম যেটা মানে সাগর নীল অ্যাকচুয়ালি কম্পিটিশন করা উচিত, আমি তো এখন আর করতে পারবো না, আমার বিয়ে হয়ে গেছে। সেটা হচ্ছে যে যত মেয়ে রূপমের পিছনে পড়ে আছে, তার 50% যেন সাগর নীলের পিছনে পড়ে। না না, এই বিষয়ে আমার কোনো কম্পিটিশন দেওয়ার ইচ্ছা নেই। ব্যাপারটা হচ্ছে আমি একদম অন সিনিয়র্স নোট আমি বলি, ব্যাপার হচ্ছে যে অরিত্রদার রূপমদার যে ভিউজটা সেটা সবসময় বেশি থাকবে আমার থেকে, সে বিষয়ে আমি একদম কনফার্মড। মানে বেশি থাকবে মানে আর কি, যদি না একটা কোনো মিরাকেল হলো এবং হঠাৎ করে আমার 500K সাবস্ক্রাইবার, সেটা হলো আলাদা। সন্দীপ রেড্ডি বাংলাদেশে ইন্টারভিউ দিয়ে দিল, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। যে বাংলাকে ইন্টারভিউ, যাই হোক আমি আর ওদিকে যাবো না। সেটা আলাদা ব্যাপার, কিন্তু নালে যাবে না। কিন্তু আমি যেখানে কম্পিট করি সেটা হচ্ছে যে আমার নিজের যেটা ভিউজ আসা উচিত সেটা আসছে কিনা, এটা হচ্ছে এক নম্বর নর্মাল ভিডিওদের ক্ষেত্রে। আর আমি ইন্টারভিউতে কম্পিট করি, ধরুন কোনো শিল্পীর ইন্টারভিউ নিলাম, আমি দেখেছি যে মানুষজন সেটা দেখতে পছন্দ করে, মানে আমাদের তিনজনের ইন্টারভিউ দেখতে খুব পছন্দ করে। এবং আমি দেখেছি যে আমার ইন্টারভিউ ভিউজ যায় আমার চ্যানেলের যা পোটেনশিয়াল তার থেকে অনেক বেশি চলে যায়। তো আমি সেই জায়গায় কম্পিট করি, মানে যেটা যে আমি বুঝতে পেরেছি যে এটা আমার একটা গ্রাউন্ড মেবি কিভাবে তৈরি হচ্ছে আমি জানি না, কিন্তু একটা স্ট্রং গ্রাউন্ড তৈরি হয়েছে। ভালো ইন্টারভিউ নিয়েই হয়েছে, এটা আমরা ওকে বারবার বলেছি, ওই ইন্টারভিউ বেটার। সেটাই যে ভালো ইন্টারভিউ, তো আমি সেই জায়গা থেকে কম্পিট করি, মানে যেখানে আমি কম্পিটিশন আমি জানি যে এটা হতে পারে সেই জায়গায় আমি কম্পিটিশন করি। যেখানে কম্পিটিশন হতে পারে না সেখানে আমি ওটাকে নিয়ে বেকার হেডেক নিই না, যে কেন রূপমদা বেশি ভিউজ পাবেই। রূপম একটা জিনিস শুরু করেছিল বাংলাতে, যেটা এখন অনেকে করে, কিন্তু সেখানে মানে এটা আমি একটা অন্য বিষয় বলছি, যে ভিউজের কথা হচ্ছে তাই বলছি। রূপমই এটা অ্যাকচুয়ালি শুরু করেছিল, তারপর আমিও কিছুটা কন্টিনিউ করেছিলাম কিছুদিন, বাট তারপর আমরা দুজনেই ছেড়ে দিই, সেটা পাবলিক রিয়াকশন হলের বাইরে, এটা রূপম শুরু করে।
এবং রূপমেরগুলো বিশাল তখন ভিউজ যেত, কিন্তু তুমি দেখো ও কন্টিনিউ করেনি। আমিও তারপর করেছিলাম, আমারও প্রচুর ভিউজ এসেছিল, কিন্তু আমি আর কন্টিনিউ কেন করিনি জানো? ওটার মধ্যে কোনো কিক নেই, ওটার মধ্যে মজা নেই কোনো। মানে তুমি ওটা করবে তো, মানে ওটা তারা বুঝলাম যে ভাই আমি ওটা মানুষ আমি যা পাবলিক রিয়াকশনের ভিডিও নর্মালি দেখি, হিন্দিতে যেটা হয়, হিন্দির পাবলিক রিয়াকশন দেখি মানুষ দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলে, এখানকার লোক ভালো লেগেছে চলে গেল। আরে ভাই ভালো লেগেছে, ভালো সিনেমা সবারই ভালো লাগে। আমি যে খারাপ সিনেমা সবাই বলছে পরপর ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে, পরপর যেতে বলতে হবে থাকে। তাই সেই আমি বিয়ে তাহলে বাড়ির কি করে, রান্নার আমি মতো কি ভালো পাবলিক, আমি লেগেছে। যে কারণে বলি পাবলিক রিয়াকশন নেওয়ার আমি সাহসই করিনি। তো সিনেমা দেখে একটা যদি আলোচনা তৈরি হয়, সেটা 10টা লোকই দিল প্রপারলি। হ্যাঁ, হিন্দির ব্যাপারটা ওদের তো পুরো মিডিয়া হাউস, ওর জন্য ওইভাবে এই জিনিসটা করে, প্লাস কিভাবে হয় আমি জানি না, পাবলিক বেরি খিসি দিয়ে দেয় সুপারস্টারদেরকে। ওই একটা গেটি গ্যালাক্সিতে একটা দাদু আসতো অনেক আগে, এখন উনি মারা গেছে, লাঠি নিয়ে আসতো। আবার যখন খুশি হতো ধরো ধোনি, আমার এখনো মনে আছে ধোনি দেখে বেরিয়েছে যে यार डायरेक्टर ने बहुत बढ़िया किया, लास्ट में धोनी को लेके आया, বলে ধোনি রে ছক্কা কেসে মারা আঙ্কেল, আবার দেখাচ্ছে ওটা হাতে যে স্ক্র্যাচ করে দেখাচ্ছে। আমার তিনজন ছিল, একজন বয়স্ক, হ্যাঁ একজন বলতো বলে ইসমে লড়কি বহুত বড়িয়া থা, গানা আচ্ছা নেই থা। এইটা হচ্ছে সিনেমার আসল দর্শক। মানে আমি বলছি, আমি ওরা টিকিট দেখাচ্ছে যে ওদের কাছে মানে কত সাল থেকে টিকিট আছে, তো এরা হচ্ছে দর্শক। হ্যাঁ। এদের চেয়ে ভালো লাগো খারাপ লোক, আমার এই লোকগুলোর প্রতি খুব প্রত্যেকটা সম্মান সিনেমা আছে। দেখে আমি যেমন একটু মফস্বল থেকে আসি, তো আমার ওখানে অনেক এরকম সিঙ্গেল স্ক্রিন রয়েছে, যেখানে না একটা মফস্বলে সব থেকে বড় লোকও, কিন্তু সেটা বলবে না, ও বলবে ব্যাকগ্রাউন্ডটা মফস্বল। সুলভ মূল্যে সিনেমা দেখা যায় আর কি সেখানে, ঠিক আছে। এবার তো সেখানে দেখি আমি সিঙ্গেল মানুষ আসে, মানে একজন মানুষ মধ্যবয়স্ক। তা আমি বুঝতে পারি যে মানে এদের বড় ছেলে মেয়ে রয়েছে হয়তো, কিন্তু একা সিনেমা দেখতেছে, ফ্যামিলি নিয়ে আসে না। তো আমি তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করি যে কী তাদের পছন্দ হচ্ছে, এটা বোঝবার আমি চেষ্টা করি, কারণ আমি এই প্রফেশনে আছি, রিভিউ করতে হয়, মানুষের নার্ভ বোঝাই হচ্ছে কাজ আমাদের। তো আমি দেখি তারা সবচেয়ে বেশি দুজনকে হয়তো নামও জানে না, কিন্তু তাদের ছবি দেখে। একজন হচ্ছে আল্লু অর্জুন, আর একজন হচ্ছে এস রাজামৌলি। আচ্ছা, আমি বলছি কি লাস্ট আপনার ভালো লেগেছে? এটা আমি একটু আগের কথা বলছি। আচ্ছা, ওই যে বাঘ আর হরিণ ওটা বেরোয় না একসঙ্গে ইন্টারভেলে, ওই সিনেমাটা ভালো লেগেছে। আমি একটা অন্য সিনেমা দেখতে এসেছিলাম, কিন্তু আমি ওইটা দেখতে ঢুকিয়ে দিয়েছি আমাকে, আমি দেখা শুরু করে দিয়েছি। জানেও না এস রাজামৌলির সিনেমা, বাকি জুনিয়র এনটিআর, রামচরণ, কিন্তু তার ওই ইমেজটা মনে রয়েছে। তো ওই ইমেজটা নিয়ে এত যে ক্রিটিসিজম, যে লজিক কোথায় সেই কোথায়, আরে পাবলিক এনজয় করছে ওইটা। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।